যখন ওর বডিটা আইসিইউ থেকে রাতের 12:30 বাজে বের করছে, আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য। যদি একটা বার তোমার আমি একটু জড়ায় ধরতে পারতাম, তোমার আমি জড়ায় ধরি নেই। আমার খুব ইচ্ছা ছিল শেষবার তোমার আমি জড়ায় ধরি। আমাকে তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে রানীর মতো রাখবা, তুমি আমাকে পুতুলের মতো করে রাখছো। আমার হাজবেন্ড 16 তারিখ বাসায় আসলো। আসার পরে আমি তো বলি দুপুরবেলায় চলে আসলাম। কি হয়েছে তোমার? বল আমার না খুব অস্থির লাগতেছে, ভাল লাগতেছে না, এই জন্য আজকে চলে আসছি। আমি বলি তুমি এত টাকার বাজার করছো কেন? কিয়ামতের খাওয়া খাওয়াবা আমাকে তুমি? বলে তোমার জন্য কইরা রেখে যেতেছি, তুমি খাইবার বাবু খাইবে। তুমি কই যাবা? এটা হচ্ছে সে যে পরের দিনই সে স্ট্রোক করবে এবং সে হসপিটালে ঢুকবে, সে আর খাবে না আমার ঘরে, তার খাওয়া শেষ এই জায়গাতেই। ও টের পাইলো কেমনে? আল্লাহর হুকুমে হয়তো টের পাইছে কোনোভাবে। আল্লাহ আম্মা ওরে বলেন ও যেন কোনো স্বামীর স্ত্রীর দাবি না রাখে, ওরা যেন আমাকে মাফ করে দেয়। আমি ওকে বলি তোমার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিচ্ছি, তুমি স্বামী হিসেবে বড্ড ভালো একটা মানুষ ছিল। তোমার যে কাবিনের টাকা ছিল তোমাকে আমি দিলাম, আমার সারা জীবনের যত কষ্টের সঞ্চয় ছিল তোমাকে আমি দিলাম, এটুকুই আছে, আমার কাছে কোনো সঞ্চয় নাই। আল্লাহর কাছে তোমার দুটা পায়ে ধরে বলি কিয়ামতের দিন আমার তুমি স্বামীর সার্টিফিকেটটা দিয়ে দিও, আমারে তুমি জান্নাত যেটা আটকেও না। আমার মেয়েকে আমার খালা শ্বশুরের কাছে রেখে গেছি, তখনও বুঝি নাই মেয়েটার কোনোদিন বাপ বইলা ডাকতে পারবে না। আমার মেয়েটার কখনোই বাবারে ডাকতে পারবে না, বাবারে আর চোখেও দেখবে না। আমি বুঝতে পারিনি 3 বছর 3 মাস বাচ্চা রেখে গেছি আমি আমার খালা শ্বশুরের কাছে। যে মানুষটা আমার মার বাড়িতে কোনোদিন আমার থাকতে দিতে চাইতো না, বলতো তুমি ছাড়া আমার রাতে ঘুম আসে না, তুমি গেলে আমার নিয়ে যাও, ছাড় মতন আমার সাথে চাইতো, সেই মানুষটাকে আমি মানুষটা আমাকে চাইছে শুধু দুনিয়াতে, অন্য কিচ্ছু চাইনি। সবসময় বলতো তুমি আমার লাইফে একটা নিয়ামত হয়ে আসছো। আমার হাজবেন্ডের আমার মনে আছে আমরা টানা 5 দিন না খেয়েছিলাম। সিরিয়াসলি? 5 দিন কি খাইছি, ঘরের মধ্যে আলু ছিল, আলু সিদ্ধ করে লবণ দিয়ে খাইছি, কোনো ভাত খাইনি 5 দিন, টোটালি কোনো ভাত জুটেনি আমাদের। 23 সালে? হ্যাঁ 23 সালে, আমি তো 2022 সালের কথা বলতেছি। 22 সালেও মানুষ না খায় থাকে? আমার হাজবেন্ড আমার পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে যে কিচ্ছু হবে না, তুমি বাজার নিয়ে চিন্তা করো না, কালকে সকালে আমি বাজার এনে দিব। সে একটা শিক্ষিত ছেলে, বিবিএ কমপ্লিট করা, এমবিএ ফাইনাল ইয়ারে যার পরীক্ষাটা দিতে পারেনি, সে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল বাংলাদেশ ব্যাংক স্কুলের। সেই মানুষটা আমি চিন্তা করি, সেই মানুষটা ভ্যান গাড়ি চালাইছে ঘরের বাজার করার জন্য। আমিও বোকার মতন পুরুষ মানুষ কাকে বলে? আমি তার জন্য এই মানুষটার সংসার ছাড়তে পারবেন? কোনোদিন ছাড়া যাবে? আমার মা এই মানুষটার সংসার ছাড়ার জন্য উইঠা পড়া লাগছিল যে আমার ডিভোর্স করাবে। আমাকে খাবার তুলে দেওয়ার জন্য সে সর্বোচ্চ করছে। এত ভালো একটা মানুষ কিন্তু জানেন ভাতের অভাবে মানুষ মরে না, মানুষ একটা মানুষের ভালোবাসার অভাবে মরে যায়। আমি যখন বাচ্চা পেটেছিল আমার পা টিপছে, পা মালিশ করছে, আমাদের পিরিয়ড ছিল, আমাদের মেয়েদের অনেক সাফার করতে হয়। ওই মানুষটা আমি রান্না না করলে কোনোদিন বলে নেই কেন রান্না করে নেই। সে সকাল 5টা বাজে উঠে রান্না করে অফিসে গেছে। হাজবেন্ড মারা যাওয়ার পর আমাদেরকে বোঝানো হয় বিধবা তুমি বিধবার মতো থাকো, না বিধবা বিধবার মতো থাকবে না। আমাদের সমাজটা খুব নোংরা একটা সমাজ, বিধবা মানুষের মতো থাকবে। আমরা বলি যে জীবন সিনেমার চেয়েও অনেক বেশি নাটকীয়, এবং আজকের স্টোরিটা শুনলে আপনার সেটাই মনে হবে। হয়তো চোখের জল ধরে রাখা কষ্ট হবে, কিন্তু শুনবেন অনেক কিছু শিখতে পারবেন। আমরা ছোট্ট চ্যানেলটা আমরা চেষ্টা করছি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার, প্রচার করলে সেই জিনিসটার উপরে চাপ বাড়ে সোশ্যাল এবং রাষ্ট্রীয়ভাবে, এবং তার সমাধান হয়। আমরা সেই চেষ্টাই করছি নিজেদের ছোট্ট সামর্থ্য দিয়ে। আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং নিজের গল্প বলতে চাইলে হোয়াটসঅ্যাপ যে নম্বরগুলো আছে সেটাতে টেক্সট করে আসবেন। নরেন, কি বলতে চান? আমি আজকে আমার নিজের জীবন সম্পর্কে বলবো, যেটা আমি অনেকগুলো বছর যাবৎ ভিতরে চাপা দিয়ে রাখছি, হাইড করে রাখছি সবার মাঝ থেকে। এই হাইড রাখার কারণে হয়েছে যে আমি অনেক বেশি প্রবলেমে পড়ছি। যে মানুষ বলে তুমি খুব ভালো আছো, তোমাকে দেখলে বোঝা যায় না। হ্যাঁ দেখছি, একটু কথা বলিনি। আসলে কি আমরা কিছু মানুষ আছে দুনিয়াতে যে আমরা মানুষকে প্রকাশই করতে পারি না আমাদের সাথে কি ঘটে যায়। আমার সাথে ঘটতেছে আজকে থেকে না, আমার বয়স 27 বছর। আমি আজকে থেকে যখন থেকে বুঝতে শিখছি, আমার মনে হয় এটা যখন আমি ক্লাস
3তে পড়ি তখন থেকে আমি বুঝতে শিখছি যে আমার লাইফটা খুব বেশি ক্রিটিক্যাল হবে। কেন? আমি যখন মানে ক্লাস 3তে পড়ি তখন বুঝতে পারলাম যে আমার লাইফটা খুব ক্রিটিক্যাল হতে কিভাবে যাচ্ছে। বুঝলেন? এটা বুঝলাম এইভাবে, আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু এবং আমার একটা ছোটো ভাই আছে, আমার 8 বছরের ছোট। আমার ভাই এবার সোরাদি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ভাইয়ের মতন আছে, মার কাছে থাকে। আমার আব্বু আম্মু 2014 সালে ডিভোর্স হয়ে যায় তাদের নিজস্ব ফ্যামিলি ইস্যুর কারণে, কিন্তু এটার সাফারটা আমি করছি সবচেয়ে বেশি। তাদের দুইজনের বনাবনি হইতো না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আমি যেটা মনে করি যে দুজনের চুপ থাকতে হবে, সহ্য করতে হবে, কারণ সংসার মানে সহ্য না করলে সংসার হবে না, সাজতে হবে সংসারের জন্য। তাদের দুজনের একজনও কেউ সাজতে চায় নাই। সে তাকে বলছে, আম্মু আব্বুকে বলছে, আব্বু আম্মুকে বলছে, এইসব করে করে তাদের সংসারটা শেষ পর্যন্ত 2014 সালে শেষ হয়ে যায়। তখন আমি ক্লাস 10-এ পড়ি, আমার মনে আছে। তো যখন ছোট ছিলাম ক্লাস 3-তে পড়ি, আমার আব্বুর সাথে আমার আম্মুর ঝগড়া লেগে, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আব্বু চলে যায় সেখানে আমার দাদু বাসাতে। আমি আম্মুর কাছে, আমি আর আমার ছোট ভাই থাকি একসাথে। আমার তখন থেকে বুঝলাম যে আম্মু যদি মানে বাসাতে, আমার ভাই আমার কাছে থাকতো। আম্মু তখন একটা হসপিটালের জব করতো। আমার আম্মু সেরকম পড়াশোনা জানেন না। আমি অপেক্ষায় থাকতাম দুপুরবেলা যে আম্মু আসবে, তারপর ভাত খাইতে পারবো। তার আগে ভাত জুটবে না আমার কপালে, এবং আমার ভাইয়ের নসিবেও জুটবে না। সকালে আম্মু কখন খাবার দিয়ে গেছে, হয়তো সেটা যদি স্কুলে যাওয়ার টাইমে খাইয়া গেছি তো গেলাম, তা না হলে হয়তো এভাবে আমাদের যেতে হয়েছে। আম্মু, আমার ভাই, আমি অনেক কষ্ট করছি। আব্বু হয়তো আমার আম্মুর সাথে মিলাইতে পারে নাই, বা নিজের কিছু মানসিক সুখ বা শারীরিক সুখ যেটাই হোক সেটার জন্য সে চলে গিয়েছে অন্য কারো কাছে গিয়ে, সে সেই সুখটাকে খুঁজে বেরিয়েছে এবং খুঁজে পাইছেও সে। সে সুখে আছে এন্ড অফ দ্য ডে। আলহামদুলিল্লাহ, সে এখন এন্ড অফ দ্য ডেতে খুব ভালো আছেন। আপনার কি দোষ ছিল? এটাই আমি এখন আমার বাবা মায়ের কাছে যদি প্রশ্ন করি যে আমার দোষটা কোথায় ছিল, বলে আব্বু বলে তোমার আম্মুর কারণে আমি তোমার থেকে সরে গেছি, আম্মু বলে তোমার বাবার দোষ। আর কন্টিনিউ হয়েছে কি জানেন, বাবা মা যেই দোষ করুক না কেন, আমাদের কিছু ফ্যামিলিতে মানে 90s-এর আমরা যারা আছি তাদেরকে করে কি যে সবসময় শুধু বাবা মা একটা কথা বলে, তোর কারণে হয়েছে, তোর কারণে হয়েছে, তোর কারণে হয়েছে। মানে সন্তান যেটা একটু চুপ থাকে, সবার থেকে একটু আলাদা হয়, ওকেই বেশি দোষারোপটা করা হয়। একদম চিন্তা করে না যে আরে বাবা ওর কারণে কেন হবে। এখন তখন রাগের মাথা হয়তো বলতে মন চায়, এই তুমি যখন বাবা মা হয়ে তোমরা যখন আমাদেরকে জন্ম দিছিলা, আমরা কি বলছিলাম আমাদেরকে জন্ম দাও? বলি তো নাই, তাহলে কেন জন্ম দিছো? কি দোষ করছি আমি? আমি তো দোষ করিনি, কিন্তু তোমরা আমাকে জন্ম দেওয়ার পর থেকে বলতেছো তোর বাপের কারণে তোর এটা হয়েছে। আমার আম্মু যেটা আমাকে ছোট্ট থেকে বলতে 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 বড় করছে। তো যখন ক্লাস 5-এ পড়ি, আমার আম্মু আব্বুর নামে একটা নারী নির্যাতন কেস করে আমাদের জন্য ফিরে আনে। তো মাঝে আমার একটু বলি, ক্লাস 4-এ যখন পড়ি, আব্বু একবার আসছিল, ওই নারী নির্যাতন কেসটা আরও আগেই করা হয়েছে, ক্লাস 4-এ থাকতেই করা হয়েছে। তো মাঝে একবার আব্বু ভয় পেয়ে আসছিল। আসার পরে তো আমি আব্বুর খুব, মেয়েরা তো জানেনি বাবার পাগল হয়, বাবার জন্য জান্নাত হয় একদম পুরো। তা আব্বুকে আমি স্কুলে যাওয়ার আগে বলে গেছিলাম, আব্বু তুমি যাও না, তুমি কিন্তু চলে যাও না, তুমি থাকো আব্বু, আমি স্কুল থেকে এসে তোমার সাথে কথা বলবো। আমি বাসায় এসে দেখছি আমার আব্বু চলে গেছে। আমার আম্মা নাকি আমার আব্বুর পিছন পিছন হাইটা গেছে যে আমার ছেলেকে একটা দুধ কিনা দাও। আমার বাবা একটা সিগারেট কিনে চলে গেছে, একটা দুধ কিনে দিয়ে যায়নি আমার ভাইটাকে। আমি আইসা আম্মুর কাছে জিজ্ঞেস করছি, আম্মু আব্বু কি চলে গেছে? আম্মু বলছে হ্যাঁ তোমার আব্বু চলে গেছে। তো সেই দিন দুপুরে আমি আম্মুকে বলছি, মা ক্ষুধা লাগছে। আমার মনে আছে আমার মা 2টা পেঁয়াজ কাটছে, একটা শুকনা মরিচ পোড়া দিয়ে একটু সরিষার তেল লবণ দিয়ে মাখায় আমাদের 2 ভাই বোনকে খাইতে দিছে। আমার ভাই খুব ছোট, 2.5-3 বছরের হবে তখন ওর বয়স। ও তো খেতে পারে না, আরও ছোট আমার ভাই তখন আমার ভাইয়ের বয়স 2 বছর হবে। তো ও তো টোটালি এটা খেতে পারবে না। আম্মা একজন থেকে পাশের ঘর থেকে একটু ডালের পানি নিয়ে আসছে, আর ঘরে যে চাল ছিল ভাত রান্না করছে, ওইটা দিয়ে আম্মু খাইছি। আমার আম্মুর আইডিয়া হয়ে গেছে ওটা খাওয়ার পর। টানা 3 দিন আমরা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাখা দিয়ে ভাত খাইছি, আম্মু আর আমি। তখন আমার আম্মুরা হচ্ছে 4 বোন, একটা ভাই। তারা আমার ওই খালাদেরকেও আমি দেখছি, মাশাল্লাহ দিলে সবার অবস্থা খুব ভালো ছিল, কিন্তু এক একজনের ব্যবহার দেখে মনে হয়েছে দুনিয়ার বুকে আমরা মনে হয় সবচেয়ে অসহায়ের মতো পাপ করছি। বাপ নাই যে, পাপ করছি, বাপ নাই তো, এই কারণে মানে এক একজনের ব্যবহারগুলো দেখলাম। যাই হোক, তারপরও যে যেভাবে পারছে, মিষ্টি কথা দিয়ে হোক, জুতা মারছে বা সুন্দরভাবে না বলে বুঝায়, তারা তাদের মতন ব্যবহার আমাদের সাথে করে গেছে। ওইভাবে করে আমাদের অনেক কষ্টে দিন গেছে। এমনও দিন গেছে আম্মুর সাথে কখনো খাইতে পারছি, খাইতে পারি নাই, না খায় চুপচাপ
মুখ বন্ধ করে রয়েছি। আমি এবার একটু চুপচাপ কিসিমেট ছিলাম, কোনো কথা বলতে পারতাম না, কারণ আম্মু ছোটোবেলা থেকে আমাকে ওভাবে বড় করে ফেলছে এবং খুব বেশি বাস্তবতা দেখে আমাকে বড় করছে। যে এমন আছে না যে অনেক বাচ্চারা আছে চাইছি মার কাছে দিবে না, এটা কখনো বলতে পারি নাই, কারণ এটা আমার নসিবে জুটবে না, আমি জানি আমাকে দেয়া হবে না। এটা ঈদ আসছে, মামাতো বোনদের পুরান কাপড় আমাকে দিত 2-3 বছর পরার পরে, সেটা দিয়ে ঈদ করছি, আমার ঈদ কেটে গেছে। তারপরেও কখনো বলি নাই যে আমার নসিবে কেন একটা নতুন কাপড় আসে নাই, বলতেই পারিনি কাউকে। তার উপর গায়ের রঙটা একটু তামাটে হওয়ার কারণে দাদাবাড়ির থেকে আরও বেশি লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে। আমার মায়ের গায়ের রঙ আমার থেকেও বেশি ডিপ। তো দাদাবাড়ি থেকে সবসময় বলতো একটা কালা মেয়ে জন্ম দিছে, এটারে কেমনে বিয়া দিব আমার ছেলে, হ্যান ত্যান। দাদিবাড়ি সবাই ফর্সা ফর্সা ছিল, আমি আমার মায়ের গায়ের রঙটা পেয়ে গেছি। তো এই কারণে এদিক থেকে আরও বেশি অবহেলা পাইছি, আমি অবহেলার উপরেই ছিলাম। যাই হোক, এভাবে করতে করতে আব্বু ক্লাস 5-এ যখন পড়ি, আম্মু অনেক কিছু করার পরে ওই কী বলে নারী নির্যাতন কেসটা করার পর সে চলে আসছে। আসার পরে সে কোনো কাজকাম কিছুই করে না। তখন আমি ক্লাস 5-এ পড়ি এবং তখন 2009 সালে মাত্র পিএসসি পরীক্ষার ডিক্লারেশন করা হয়েছে। তো সে পড়ায়ও না, কিছুই করে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, খালি মানে ভ্যান ভ্যান প্যান প্যান তার আসেই আল্লাহ দিলে। আমার মার বড় ভাই যে ছিল, তার ব্যবসা ছিল, ওইখানে আব্বুকে একটা কাজে লাগায় দেওয়া হয়েছে আবারও। আমার আব্বু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তো সেখানে সে কাজ টাজ করতো। যাই হোক, তো ক্লাস 5টা পাশ করলাম। 6-এ যখন ভর্তি হব তখন একটা ভালো স্কুলে পড়ানোর আমার আম্মুর অনেক শখ ছিল। মিরপুরে, বর্তমানে মণিপুরের পরে ওইটার স্থান হতো শাহলি মডেল হাই স্কুল, মিরপুরে 1-এ। আমি ওইটার টপার ছিলাম, আমি ওইটা থেকে পড়াশোনা করে বের হয়েছি। তো ওইটাতে আমার আম্মা আমাকে জাস্ট একবার পরীক্ষা দিতে দিচ্ছে, পরীক্ষায় ফার্স্টে আমার আলহামদুলিল্লাহ সিট চলে আসছে এবং 1 নম্বরই সিট আসছে আমার। এখন ভর্তির বিষয়, ভর্তি কীভাবে করবে? আমার আম্মু নানি বাড়ি, মানে আমার মার নানি, আমার সাইডের নানি বাড়ি থেকে অনেক মোটামুটি ভালো অবস্থা ভালো ছিল, তো তারাদের কাছ থেকে বলে টলে আমাকে ভর্তি টর্তি করাইছে। এভাবে করে ক্লাস 8 পর্যন্ত গেল। আব্বু তখনও ছিল। ক্লাস 8-এ যখন উঠলাম, দেখলাম এই তখন আস্তে আস্তে বুঝতে শিখি যে ভালোবাসা কী জিনিস বা সংসারের মধ্যে টানা পড়ার যে বিষয়টা আসে, এটা এখন থেকে বোঝা শিখে গেলাম। তো যখন ক্লাস 8-এ পড়ি তখন দেখলাম আম্মু বলতেছে আমার আব্বু নাকি কোনো একটা মেয়ের সাথে পরকীয়াতে জড়াইছে। আব্বু বলছে না, আমি জড়াইনি। তো এইটা নিয়ে তাদের দুজনের মাঝে মানে এমন বিচ্ছিরি একটা অবস্থা শুরু হয়েছে। এইটা রানিং হয়েছে দীর্ঘ 3 বছর। শেষ পর্যন্ত এইটা রানিং হইতে হইতে মানে 3 বছর পর যখন আমি ক্লাস 10-এ পড়ি 2014-তে তাদের ডিভোর্সই হয়ে গেছে। যাক, আমার আব্বু টোটালি চলে গেছে। চলে যাওয়ার পরে এই যে ঝগড়াঝাটি হয়, সন্তানদের উপরে কি প্রভাব পড়ে বলেন তো? আপনাদের তখন অনুভূতি কি ছিল যখন? আমার ভাই তখন খুব ছোট ছিল, তখন তেমন কিছুই বুঝতো না, তবে আমার উপর অনেক বেশি এটার প্রভাব পড়ছে। এটা খুব বেশি ইফেক্ট করে বসছে আমার উপর এইভাবে যে তোমরা কেন এরকম ঝগড়া করো? তোমরা তো ভালোভাবে থাকতে পারো। তোমরা যদি আলাদা হয়ে যাও, আমি তো আব্বুর কাছেও থাকতে পারবো না, আম্মুর কাছেও থাকতে পারবো না। কারণ আমরা যখন সন্তান হই, যখন আমরা সন্তান থাকি, এখন তো আমরা বাবা মা হয়েছি, তখন আমরা চাই বাবাও আমাদের সাথে থাক, মাও আমাদের সাথে থাক। দুজনকে দিয়েই তো দুনিয়াতে আসছি। একটা টাইম কিন্তু আমাদের দুজনকেই প্রয়োজন পড়ে। একটা জিনিস হচ্ছে কি জানেন, আল্লাহ যখন আমাদের কাছ থেকে একটা মানুষকে নিয়ে যায়, তখন রহমটা না হৃদয়ের ভিতরে আল্লাহই দেয়। কিন্তু মানুষটা যখন বাস্তবিক দিক থেকে সরে যায়, তখন রহম আল্লাহ দেয় না। আপনি হাজার কিছু করলেও সেই রহম কিছুতে পাবেন না। ঠিক বলছেন, খুব ঠিক বলছেন। এই রহমটা আমি পাইনি। বাবা ছিল, কিন্তু আমি বাবাকে দেখতে পারিনি। যাই হোক, বাবা চলে গেছে। আমি ক্লাস 10-এ যখন পড়ি, এভাবে করে তখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। ব্রেন খুব ভালো থাকাতে কমার্স নিতে চাওয়া সত্ত্বেও স্কুল থেকে আমাকে জোর করে সায়েন্স দেওয়া হয়েছে। আমি তারপর সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো এখন বুঝি না কীভাবে পড়বো। একটা স্যারের কাছে পড়তাম, একটা স্যারের কাছে শুধু পড়ছি, সপ্তাহে 3 দিন পড়তাম। অল্পের জন্য আমার এই প্লাসটা ছুটে গেছে ম্যাট্রিকে। মানে পরীক্ষা দেওয়ার 3 মাস আগের স্যারের বেতন দিতে পারতেছি না যে পড়বো। পরে স্যার আমাকে বলো, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি আমার কাছে এমনি পড়ো, তোমার যেই ব্রেন, তুমি খুব সুন্দর একটা তোমার ফিউচার আছে, তুমি তখন ভবিষ্যতে আমার জন্য দোয়া করো। স্যার আমার 5 বছরের বড়, ওনার নামটা এখানে বলি, ফাহিম স্যার উনি। তো আমার চোখ ভিজে যাচ্ছিল কথাটা শুনে। তো যাই হোক, স্যার আমাকে অনেক হেল্প করছে। আমার তখন স্কুলের কোনো ফ্রেন্ড আমাকে হেল্প করতো না, আমার কোনো স্কুল ফ্রেন্ড ছিল না। যখন তারা জানতে পারছে যে আমার বাবা চলে গেছে এবং আমার বাবা একটা বিয়ে করছে,
তা কারণ স্কুলে যখন গেছি, স্কুলে বোর্ড ফি যখন জমা দিতে হবে, বোর্ড ফি ছিল প্রায় 12,000 টাকা। স্যারের কাছে অ্যাপ্লিকেশন করছি যে আমার বাবা নেই। তো স্যার তখন এরকম মানে সবার সামনে জিজ্ঞেস করবো তোমার বাবার কী হয়েছে। তখন আমিও না বোকার মতো বলে বসছি আমার বাবা একটা বিয়ে করছে। মানে আমার তখন রাগ অনেক বেশি, আমি ছোটোবেলা থেকে একটু বদরাগী ছিলাম। তুমি বলে বসছি রাগের চোটা আমার বাবা একটা বিয়ে করছে। এইটা বলার পর আমি দেখছি আমার একটা ফ্রেন্ড আমার সাথে কথা বলতো না। আমাদের গার্লস সেকশন আলাদা ছিল, বয়েজ সেকশন ছিল ডে শিফটে। কেউ আমার সাথে মিশতো না, মানে এমন পর্যায়ে চলে গেছি যে কারোর কাছে যদি একটা নোটসও চাইতাম মনে হয় আমাকে কেউ চিনে না। একা হয়ে গেছি। এই যে একা জীবন আমার ধরলো, আমার লাইফ আমাকে একদম একা করে দিল আমাকে। ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষার পরে আবার আব্বুকে কোনোভাবে আমার মা বোঝায় টুঝান ছিল। তখনও ডিভোর্সটাও ভাবে মানে রানিং হয়নি, ডিভোর্স হতে তো 7 মাস লাগে, 6-7 মাসের মতো লাগে। আয়েশা আমার আব্বু 1 মাস মতো ছিল ওইখানে, আরেক গ্যাঞ্জাম করে টরে সে চলে গেছে। একবারে সে চলে গেল, আর আসলো না, কখনোই আসে নাই। আমরা তখন মিরপুর ছেড়ে দেখলাম, তো মিরপুরে থাকাটা কষ্টকর হয়েছে। এর মাঝে আমি যখন ম্যাট্রিক পাস করলাম, 15তে ম্যাট্রিক পাস করার পরে আমার এক ফ্রেন্ড বললো আমাকে যে ইন্টারে না পড়ে তুই ডিপ্লোমা কর। একসাথে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, ডিপ্লোমা করা যায়। তো কচু ক্ষেতের ওই সাইডে ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি, ওইটাতে আমি চান্স নিয়েছি এবং ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ এক দফাতে আমি চান্স পেয়ে গিয়েছি। তো প্রথমে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স নিলাম। তো ওইখান থেকে ওরা বললো তুমি কম্পিউটার সায়েন্সে চলে যাও, সিএসসি করো। সিএসসিতেও ঢুকলাম, 25,000 টাকা দিয়ে তখন ভর্তি হয়েছি। সিএসসিতেও ঢুকলাম তখন, কিন্তু সিএসসিতে ঢোকার পরও আম্মা বলতেছে তোমাকে আমি পড়াইতে পারবো না, কিছুতেই পড়াইতে পারবো না, টাকা নেই। এখন এদিকে না, এর মধ্যে কিছু কথা আছে, এর মধ্যে আমার খালারা উস্কানি দিছে, তোর মেয়েরা তো জিবলা থাকবে কেন, এত স্বপ্ন থাকবে কেন, বা আপনার কিছু নেই, এত উঁচু জায়গাতে পড়তে মন চায় কেন, এইসব কথাবার্তাও শুনতে হয়েছে। তারা পুরো ঢাকার মানুষ, তো ঢাকায় অরিজিনাল ঢাকায় তারা বংশালের। তো এইসব কথা শোনার পরে আমার মা আর কি কান কথা শুনে বেশি, সে সঙ্গে সঙ্গে বলে তোর পড়া লাগবে না। তো আমি আমার মাকে বুঝে সুঝে অনেক কান্নাকাটি করে আম্মাকে বুঝাই সেই কলেজে গেলাম। তো কলেজের যে স্যার ছিলেন তখন প্রধান শিক্ষক, মিবনার নামটা আমি একটু মানে আব্দুল গাফার মিবনার নামটা, ওনার পায়ে ধরছি আমি যায়া, স্যার আপনার দুটো পায়ে ধরে আমাকে ফ্রি পড়ার ব্যবস্থা করে দেন, আমি তাও পড়তে চাই। স্যার একজন চাষার ছেলে ছিলেন, তিনি আমার কথাটা শুনে তিনি আমাকে বলল তোমার মতন আগ্রহ আমি কোনো স্টুডেন্টের দেখিনি, যে পড়াশোনার প্রতি এত আগ্রহ। তুমি মানে ওনার পায়ের সামনে যাও মা, তুমি আমাকে বল না মা তুমি কী বলতেছো, এটা কর করো না। বলে না স্যার, আমাকে আপনি যত কিছু আমাকে 4 বছর পড়ার জন্য ফ্রি করে দেন আপনি। যদি কখনো স্যার আমি টিউশনি করে আমি আস্তে আস্তে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব, তারপরও স্যার আমাকে পড়াশোনার ব্যবস্থাটা করে দেন। স্যার আমাকে এক দফাতে জাস্ট আমি এইটুকু বলাতে উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু আমার নসিবে ওই পড়াটা জোটে নাই, সেটা আমি পড়তেই পারিনি, কন্টিনিউ করতে পারিনি। ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, জাস্ট প্রি টেস্ট দেওয়ার পরে আমি ফার্স্ট সেমিস্টারটা দিতে পারিনি। আম্মু বলে এখানে এই মিরপুরে আমাদের থাকা পসিবল না, আমাদের এখানে থাকা অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে। এটা বলে মাঝে আমাদেরকে আবার আম্মু 2015 সালের ডিসেম্বরে আমাদেরকে গ্রামে দিয়ে আসছে, আমার সেই নারায়ণগঞ্জ গ্রামে, আমার ভাইকে আর আমাকে। কই থাকবো, থাকার জায়গা নাই। আমার দাদির সাথে অনেক গেঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, আমার আম্মুর সাথে ঝগড়াঝাটি হয়েছে। আমার মেজো খালা যায় একেবারে দিয়া, আমার মেজো খালার কোনো মানে নিজেরও তো সন্তান নাই, সন্তান লালন পালন করে নাই, তো ওনার অন্যের সন্তানের প্রতি ওরকম মায়া নেই। এবং আমার মাকেও সে যা বুঝাইছে আমার মা সেটা বুঝে আমাদের 2 ভাই বোনকে ওখানে রেখে আসছে, আমার ভাই আমার কাছে আছে। এখন একটা মানুষ, তখন আমার বয়স 17 বছর একটা মেয়ে একটা ভাইকে নিয়ে গ্রামের মধ্যে, আমার দাদি বাড়িতে আমাকে কেউ জায়গা দেয় না ঘুমানোর জন্য, কই ঘুমাবো, কই থাকবো, কেউ খাওয়াইতে চায় না। 2 বেলা আল্লাহ, 2টা মানুষকে 3 বেলা খাবার দেওয়া, মানে এটা অনেক কিছু। গ্রাম দেশের মানুষ একটু বুঝেনি, একটু অন্যরকম প্রকৃতির হয়। আমি দেখা গেছে গ্রামে গেলে ওই ভর্তা টর্তা দিয়ে রেগুলার তো আর খাইনি কখনো, ওইভাবে করে মোটা চালের ভাতও খাইতে পারি না। তো তারা আমাকে বুদ্ধি দিল, আমার দাদা বাড়ির মানুষ আমাকে বুদ্ধি দিল যে তুই তোর দাদির ঘরটা, আমার দাদি তালা দিয়ে গেছে, তুই তোর দাদির ঘরটা ভাঙা, আমার তালাটা ভাঙা, তুই তোর দাদির ঘরে যায় থাক। আমিও তাদের কথা মতন দাদির ঘরের তালা ভাঙা যায়, মানে ক্ষুধার জ্বালা যেটা বলে, কেউ খাবার দেয় না, কেউ তরকারি দিলে আমার ভাইয়ের আন্তাজে দেয়, আমার আন্তাজে কেউ তরকারি দেয় না। লবণ দিয়ে আপনি কয়দিন ভাত খেয়ে থাকতে পারবেন? 1 মাস ছিলাম সেখানে, 15টা দিন কষ্ট করছি। এরপর আর সহ্য করতে না পারি না, আমি দাদির রুমের তালাটা ভাঙা দাদির রুমে যায়। আমার মনে হচ্ছে রুমে ঢুইকে আমি কিচ্ছু দেখি নাই, আগে ড্রামটা খুইলা চাল ধুইয়া আমি বোকার মতন 2 পট চালের ভাত বসাই দিছি। তখন গ্যাস ছিল মাদুরির সাইডটাতে, আওয়ামী লীগের সময় ছিল।
দুইপর 2015 সালের কথা এটা। দুইপর চালের ভাত বসায় দিছি, ভাতও রান্না করতে পারি না, কি রান্না করছি না করছি জানি না। ভাতটা ঠান্ডাও হয়নি, চাপকল থেকে পানি নিয়ে ভাতটা ধুইছি, ধুয়ে ওটা আমার ঠান্ডা পানি দিছি, 2টা মরিচ পুরা দিয়ে মানে হাবলের মতন করে আমি 1 গামলা ভাত খাইছি। আমার ভাইয়ের জন্য আমার দাদিরা তরকারি দিত, আমার আব্বুর চাচিরা যারা ছিল তারা এক বাড়িতেই তো দিত, ওইটা দিয়ে খাইতো। পরে সবাই বলে বাজার সদাই কর, রান্না বাড়া কর। পরে আম্মু কিছু টাকা পাঠাইছিল ঢাকা থেকে, এখান থেকে আমার আরেক দাদার কাছে কাপড় চোপড় পাঠাইয়া দিছিল, তেল সাবান শ্যাম্পু সব দিছিল। তো ওইটা দিয়ে আর কি হয়, খাবার তো খাইতে হবে, ক্ষুধার জ্বালা তো। তো আমার এক চাচাকে দিয়ে, আমার আব্বু চাস্তো ভাইকে দিয়ে আমি বলছি আমাকে কিছু বাজার করে দেন। তুমি বাজার করে দিয়েছে, জীবনে কখনো মাছ কাটি নেই, তরকারি কখনো কাটি নেই, কোনো রকম বটি দিয়ে কাটতে যে আঙ্গুল মাঙ্গুল কাইটা একদম অবস্থা খারাপ হয়ে যায়। কোনো রকম কি সিদ্ধ মিদ্ধ করে রান্না করছি খাইতে পারি না, ওইটাই কোনো রকমে খাইছি। পরে দেখি আমার বাজার করারও টাকা নাই আমার কাছে। আমার মনে আছে আমার ছোটো চাচা আবার যাওয়ার আগে আমাকে 2000 টাকা আমার হাতে দিয়ে গেছিল, তুমি বাজার করে বলছিল তুমি এটা দিয়ে ঢাকায় চলে যাও, তুমি এখানে থাইকো না। আমার দাদুকে তারা নিয়ে চলে গেছিল। তো ওই টাকাটা দিয়ে আমি কোনো রকম বাজার সদাই টুকটাক করছি, করে আমার ভাইকে নিয়ে খাইতাম। আমার খালারা কি বুদ্ধি দিছে আমি জানি না, আমার মা মনে হয় যেই মাকে আমি রেখে আসছিলাম সেই মায়ের চেহারাটা আমি টোটালি হারায় ফেলছি। যে মাটার জীবনে আমি ছিলাম অনেক মূল্যবান জিনিস, সেই মা আমি হারায় ফেলছি। আমার মা সেই মা আমার কাছে আর নাই, এখনও নয় আমার মা সেই মা নাই। আমার মা এখন একটা টাকার মেশিন খুঁজে সব সময়। আমি একটা টাকার মেশিনে পরিণত হয়ে গেছিলাম। আপনার কাছে টাকা চাইতো যখন আমি ঢাকায় আসি 2016 সালের 1 তারিখে আসি, এবং আসছি আমার আম্মাকে, আমার খালার ছেলে, ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শয়তান আমি বলবো। আমি এগুলো অনেকদিন হাইড রাখছি, বাট আজকে আমি এগুলো প্রকাশ করবো, কারণ কিছু মানুষ হুজুর সাইজে, মানুষ একটা শয়তান রূপী থাকে, এদেরকে মানুষ চিনে না যারা কত বড় শয়তান। ও আমার মাকে বুদ্ধি দিছে যে আপনি জুরাইন চলে আসেন, পোস্তগোলা জুরাইন যেটাকে বলে, তার গ্যান্ডারিয়ার পরেই হচ্ছে জুরাইন। ও জুরাইনে থাকতো, জুরাইনে বড় হয়েছে, তো জুরাইন চলে আসে। আসার পরে আমার মনে হয়েছে 3500 টাকা দিয়ে আমার আম্মা একটা রুম নেয়, ঠিক এই রুমটার মতনই হবে, ছোট্ট একটা রুম, মানে খাট থেকে নাইমাই দরজা থেকে ঢুকেই খাটে উঠো, সব জিনিসপত্র, 3টা রুমের জিনিসপত্র যা যা কিছু ছিল আমার মা সব বিক্রি করে ফেলছে। বিক্রি করে ছোট্ট একটা পিকআপে খাট নিয়ে আসছে, আমাদের ফ্রিজটা আনছে, টিভিটা আনছে, আর আমার পড়ার টেবিল মনে হয় আনছিল, এই আর কিচ্ছু না। আর টুকটাক কাচের জিনিস, কাঁথা বালিশ যা থাকে এগুলো নিয়ে আসছে আম্মু। তো এটা আনার পরে আমি যখন আইসা ঘরে পাড়া দিছি, দেখা না মানে কেমন যেন লাগতেছে, কই চলে আসলাম, এটা সিরিয়াসলি আমাদের বাসা, আমরা এখানে থাকবো। 10 দিন যাইতে না যাইতে বৃষ্টি নামছে। বৃষ্টিতে দেখি, আমি তো জানি না যে জুরাইনে পানি জমে, জানতাম ছোটোবেলায় গেছি, বড় খালা ছিল, বড় খালার বাসায় দেখছি পানিটা নিয়ে এলাকায় জমে, ঘরে পানি ঢুকতেছে। পানি ঢুকতে ঢুকতে এমন একটা পর্যায়ে হয়েছে, ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত পানি ঢুকে গেছে। খাটের নিচে যা যা জিনিস ছিল সব বিছনার উপর উঠাইছি, উঠায় এখন রাত্রে আর ঘুমাইতে পারি না। আমার মা, আমি, আমার ভাই কোনো রকম একটা জায়গাতে গুটুসুটু হয়ে এক জায়গাতে শুইছি কিছুটা। এভাবে 3-4 দিন কেটে যায় বৃষ্টিতে আমাদের এদিকে। চাল দিয়ে তো পানি পড়তেছে, টিনের ঘর বলে কথা। তো ওই বাসাটা আমি আম্মাকে বুঝায় সুঝে ছেড়ে দিছি, এবং তখন আমার খালতো ভাই আমাকে একটা কিন্ডারগার্টেন স্কুলে জব নিয়ে দেয়। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তো দেখা যায় ম্যাট্রিক পাস করলেই ঢোকা যায়, আর আমার রেজাল্ট ভালো থাকাতে আমি ক্লাস 5-এর অঙ্ক তখন থেকেই করাইতে পারছি। আমি ক্লাস 10 থেকে টিউশনই করতেছি, ছোটো ছোটো বাচ্চাদের পড়াইতাম। তো যাক, টিউশন, তখন স্কুলটাতে ঢুকলাম। 1.5 মাস চাকরি করার পর স্কুলটা আমাকে বেতন দিল না। ওইটা বাদ দিয়ে আরেকটা স্কুলে ঢুকি, স্কুলটার নাম হচ্ছে ব্রাইট কেজি ইংলিশ স্কুল। এটা হচ্ছে আপনার ধনিয়ার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের একটা ছোট্ট শাখা জুরাইনের। ওইখানে আমাদের হেড স্যার ছিলেন কবির স্যার, মান্নান কবির স্যার। তিনি আমাকে মেয়ের মতন করে ভালোবাসছেন এবং অনেক আদর করছেন স্যার আমাকে। আমি যখন ওই স্কুলটাতে প্রথমে ঢুকি, তো ওই স্কুলের প্রথম ঢুকছি, এতদিন স্কুলে পড়ছি, এখন স্কুলের টিচার, বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাগুলো আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতো, একটু আর কি আনন্দই লাগতো। ক্লাস 5-এ যখন পড়ি, যখন বেতন পাইলাম তখন আমি দেখলাম আমার মার চেহারা।
বেতনের জন্য কন্টিনিউ কানের কাছে ঘ্যানর 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 ঘ্যানর, মানে এমন একটা পর্যায়ে দেখে আস্তে আস্তে 6 মাস পরে দেখে আমার মা আমাকে বলে, টাকা না দিলে ঘরে ভাত পাবি না খাওয়ার জন্য, টাকা দিবি তারপর খাবি, তার আগে তোর কপালে খাওয়া নাই, তোর বাপ যে ফালা রেখে গেছে কুত্তা বিলিয়ারিগুলো তোদেরকে আমার কাছে 10 বছর টাইনা দিছি তোদেরকে, এখন কি আমার টানার দরকার আছে? এবার নিজের পেট নিজে চালাও। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 18 বছর বয়স। বাহ। বাংলাদেশে 18 বছর হইলে তো সে নাবালিকা থাকে না, তখন সাবালিকাতে হয়। আমি সাবালিকাতে ঢুকে গেছি, আমি 17 বছর থেকে নিজের টাকা নিজে চলি, বাবার কাছে। সাবালিকাতে ঢুকে গেছি। নিজের টাকায় নিজে চলা খুব আনন্দের, কিন্তু যদি নিজের টাকায় ফ্যামিলিকে চালানোর পর ফ্যামিলি বলে কি কি করছিস আমার জন্য, এটা সব সব ফ্যামিলি বলবে। হ্যাঁ, যে করবে তাকেই শুধু শুনতে হবে। সে তাকে শুনতে হয়েছে, আমি সেটা সাফার করে আসছি। তো এভাবে ইন্টার পাসটা উন্নত থেকে করলাম। করার পরে যখন আমার বয়স যখন 21 বছর 9 মাস, তখন আমি আমার হাজব্যান্ড হচ্ছে আমার আম্মুর ফুফাতো বোনের ছেলে। তো অনেক ছোটোবেলা ওদের বাসায় গেছিলাম। তো কী কারণে বলেন, আল্লাহ পাক ভাগ্যে লাগে, যার কারণে এই কারণে আসছি। তো ওর সাথে আমার ওদের বাসায় বেড়াতে যাই, জাস্ট ওকে আমি একবার দেখে ওকে আমি পছন্দ করে ফেলি। কিন্তু তখন আমি জানি না যে সে একজন বিবাহিত এবং ডিভোর্সি, আমি সেটা জানতাম না। আমার শাশুড়ি তো ও আমার পাশে এরকম বসা ছিল, আমি ওকে ভাইয়া ভাইয়া বলতেছিলাম, তো ও কাজ কি করতেছিল, আমিও এখানে বসেছিলাম। ওই সাইড দিয়ে আমি জাস্ট ওর দিকে তাকায়, ওকে দেখা আমার ভালো লাগছে। তো আমার শাশুড়ির দিকে ওর ওয়াইফের কথা বলতেছে, ওর প্রথম ওয়াইফের কথা, এরকম করছে ওরকম করছে, হ্যান করছে ত্যান করছে। তো ওদের ডিভোর্সের কাহিনীটাও টুকটাক আমি মোটামুটি শুনছি। তো ও রাগ করে আর দুপুরে খায়নি, ওর একটা লজ্জা লাগছে, চলে গেছে। তো ওই দিন ওর সাথে আমি আর কি লুডো খেলার ছলে, ফেসবুক আইডি নেই, ফোন নাম্বার নেই, আমাদের আদান প্রদান হয়। তো রাত্রের বেলা আমি যে মানে এতটাই ব্যাকুল ছিলাম, ওকে আমি প্রপোজ করে বসছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তো বিয়ে করবেই না, কিছুতেই করবে না, যে না তুমি একটা আনম্যারিড মেয়ে কীভাবে বিয়ে করবো। আমাকে বলবে না, তোমাকে 72 ঘন্টা আলটিমেটাম দিলাম, আমি ইয়েস শুনতে চাই। তো এরকম নিয়ে ও বলে আমাকে যে তুমি এটাতে ঠিক আছে বলবো। যাই হোক, আমাকে সে অ্যান্সার দেয়। আমাদের 6 তারিখে একবার দেখা হয়েছে, এরপরে আমাদের বাসায় ওর আম্মু আসে 17 তারিখ বিয়ের প্রপোজাল নিয়ে। আমার আম্মা তো কিছুতেই বিয়ে দিবে না, একটা আনম্যারিড মেয়েকে আমি কেন বিয়ে দিব। এর মাঝে তো মনে করেন চাকরি যখন করছি বা বেতন পাইছি, যাই করছি সবটাই আমার মার হাতে এনে দিছি। আম্মা বলতো আমার কাছে থাকলে তোর বিয়ের সময় তোকে আমি অনেক কিছু দিতে পারবো। তো আমি আম্মাকে বলতাম আমাকে কিছু দেওয়ার দরকার নেই, আমার ভাইটাও তো পড়াশোনা করতেছে, তুমি আমার যখন বিয়ে হবে আমার হাজব্যান্ডকে তুমি একটু খুশি রেখো, আমার আর কিছু লাগবে না এই দুনিয়াতে। ও খুশি থাকলে অন্তত পক্ষে আমাকে তার কেউ কিছু বলবে না। তো আমার মনে আছে, কারণ আমার আব্বু সবসময় আমার আম্মাকে বলতো তোর বাপের বাড়ি থেকে কী আনছোস, তোর বাপের বাড়ি থেকে কী দেয়। বাট আমার আম্মু কিন্তু অনেক যৌতুক টাকা নিয়েই আমার বাবার কাছে গেছিলো। তো এই কথাটা আমার মাথায় কাজ করছে যে আমার মা যদি আমার হাজব্যান্ডকে আদর যত্ন করে, তাহলে আমার হাজব্যান্ড আমাকে বা আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কিছু বলবে না। আমার হাজব্যান্ড ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা আমার বিয়ের আগে 2018-তে মারা গিয়েছে। তো আমি যখন আমার বিয়ে হয়, আম্মার কাছে যখন বলছি মা এবার আমাকে তো কিছু তো দিবা, স্বর্ণের জিনিস তুমি একটা চেনও তো মানুষ দেয়। আমার মনে আছে সে আমাকে এক কাপড়ের বাড়ি থেকে বিদায় করছে, একটা সুতো আমাকে সে দেয় নাই। আপনার বিয়েতে? আমার বিয়েতে কিচ্ছু দেয় নাই। আপনার মা? এটা হয় না, এটা অবিশ্বাস্য। এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু মা বাবা তার সর্বোচ্চ চেষ্টা করে তার মেয়ের আমাকে বিয়েতে। কিচ্ছু দেওয়া হয় নাই। আমি আজকে এটা অনলাইনে বলতেছি, আমি জানি খুব ভালো করে আমার মা এই ভিডিওটা কোনো একটা সময় দেখবে, দেখার পর এটার পিছনে সে লাগবে। কিন্তু এত বড় কথাটা এটা বলাটা অবশ্যই আমার মিথ্যা বলাটা প্রয়োজন নাই, তাই না? সে কিছুই দেয় নাই আমাকে, বরং তার কাছে আমার যে অনার্সে যখন আমি বিবিএ পড়তাম, ইন্টারের সার্টিফিকেট ছিল, এগুলো রেখে আমি চলে আসি। হ্যাঁ, আমি রাগ করে কিনে আসছিলাম, আমার নানি বাড়ি থেকে আমাকে 6টা ড্রেস দেওয়া হয়েছিল, ওই 6টা ড্রেস আমি জোর করে নিয়ে আসছি। তো আপনার ড্রেস জোর করে নেওয়ার কি আছে? না, ওইটা আমাকে জোর করে আনতে হয়েছে, আমার মা আমাকে ড্রেসগুলো দিবে না, কোনো ড্রেসই আমাকে সে দিবে না, বলে এগুলো তোর নানি বাড়ি থেকে দিচ্ছে, তোর এটা দিব না। হাস্যকর। আমি জোর করে তার থেকে ড্রেসগুলো নিয়ে আসছি। বিয়ে হয়েছে, বিয়ে দিবে না, কাবিন নামা এত টাকা অত টাকা অত টাকা। তা আমার হাজব্যান্ড বলছে আমি 5 লক্ষ টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তো 5 লক্ষ টাকাতে আমাদের কাবিন হয়েছে। আমার বিয়েতে আমার হাজব্যান্ড কোনো স্বর্ণ গয়না কিছুই দিতে পারেনি। আমি সাধারণ একটা শাড়ি পরে এবং আমার হাজব্যান্ডটা পাঞ্জাবি পরে, জাস্ট 3-4 জন মানুষ এসে আমাদের কাবিন পরে আমাদের বিয়ে হয়েছে। কারণ আমার বিয়ে হয়েছে 2020 সালে 24শে মার্চ, করোনাকালীন সময়ে। এর 2 দিন পরে লকডাউন হয়েছে বাংলাদেশে। তো আমার কষ্টটা ওই জায়গাটাতে লাগছে যে 1.5 মাসে আমার হাজব্যান্ড আমাকে আমার মার কাছে রাখছে, বলছিল যে কোরবানিদের সময় উঠায় নিয়ে যাবে। আমার মা ওই 1.5 মাস, মানে যেদিন আমার বিয়ে হয়েছে আমি কবুল পড়ছি, পরের দিন থেকে আমাকে সে মানে প্রথমে তো সে হাত খরচের টাকা 500 টাকা দিত আমাকে প্রতি মাসে, মানে কলেজের যাতায়াত খরচ। যেহেতু অনলাইনে আমি উন্মুক্ততে পড়ি, তাহলে আমার শুক্রবার দিন শুধু ক্লাস করতে হয়, তো শুক্রবার আমাকে 100 টাকা করে দেওয়া হতো। আর এমনি 100 টাকা হচ্ছে আমার হাত খরচের টাকা, 500 টাকা দিয়ে 1 মাস আমি চলবো।
যে মানুষ 7 থেকে 8 হাজার টাকা তখন ইনকাম করে আমার মার হাতে আমি দিচ্ছি। কারণ আমার মা বলছিল যে আমি বলছি আমার টিন সেট বাসায় থাকবো না, একটা ফ্ল্যাট বাসা নাও, আমি এই বাসায় থাকতে পারি না, আমার ভালো লাগে না, আমার স্টুডেন্টরা আসে, আমার একটা পরিবেশের ব্যাপার আছে। তো যে আম্মা বলে দিল যদি এই বাসা ভাড়া নেস তাহলে এই বাসার ভাড়া তুই দিবি, এই রুম ভাড়া তুই দিবি। তো ডাইনিং স্পেস, একটা বেডরুম আর বারান্দা বাথরুম সহকারে আমাদের মানে একটা সাইডে আমরা পুরোটা নিই, ওটার ভাড়া মাসে আপনার তখন ওখানে ভাড়া খুব কম, যে সাইডটাতে আমার মা থাকে মাত্র 5,000 টাকা ভাড়া আসে সব মিলে, কারেন্ট বিল টিল সব দিয়ে। তো আমি বলছি ঠিক আছে আমি এটা দিব। তো এটা দেওয়ার পর তো আমার ইচ্ছা হচ্ছে ভাড়া দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা তো আমি আমার কাছে রাখতে পারি না, তুমি কিছুই রাখতে পারবে না। ইভেন আমার স্কুলের বেতন, আমার টিউশনির বেতনগুলো আমার মা যায় উঠায় নিয়ে আসতো, যে আমি কোনো চোরামি করতেছি কিনা, কেউ বেশি টাকা দেয় আমি মিথ্যা কথা বলতেছি কিনা, এই জন্য সেই টাকাগুলো যায় নিয়ে আসতো। তো আমার মনে আছে আমার হাজব্যান্ড বিয়ের পরে, যেহেতু তুমি আমার হাজব্যান্ডকে কিছুই দাও নাই, তো এখানে তো জামাই বাজারের কোনো কথা আসার কথা না। জামাই বাজার নিয়ে এসে ঝগড়া লাগাই দিয়েছি 3 দিনের দিন। পরের দিন তো আমার হাজব্যান্ড আসে 4 দিন, হ্যাঁ 6 দিনের দিন, আমার বিয়ের 6 দিন সে জামাই বাজার নিয়ে ঝগড়া লাগাইছে, তোর জামাই বাজার করে না কেন, বাজার করে না কেন। তো আমার হাজব্যান্ড তখন মাত্র নতুন একটা জব পাইছে, আমাকে বলতেছে যে আমার কাছে এই মুহূর্তে 5,000 টাকার বেশি নাই, আমি আর এই মুহূর্তে 5,000 টাকার বাজার করলে, তোমরা মানুষ হয়েছো 3 জন, তাহলে তো হবে। তো আমার একটা ইগোতে লাগছে, আমার মা বলতেছে জামাইরা 10 বা 20,000 টাকা নিচে বাজার করে না। তা আমি তখন আমার আম্মার বলছি আম্মা ওকে কোনো নায়ক নায়িকা নাকি না, ও কোনো সেলিব্রিটি যে ওই তোমার এত টাকার বাজারে না করে খাওয়াবে। তো আমার ব্যাগে তখন আমি নিজের কিছু লুকায় জমাইছিলাম আম্মা থেকে 5,000 টাকা, ওইটা আমার হাজব্যান্ডকে দিয়ে বলছি আম্মুকে বইলো না তুমি 5,000 টাকা দিয়ে এই 10,000 টাকার বাজার। আমার হাজব্যান্ড 9,500 টাকার বাজার করে আনছে। ফ্লোরে রাখার পরে মানে জায়গা নেই, ফ্রিজে রাখার জায়গা নেই, পাশের রুমে আরেক ফ্রিজে নিয়ে আমার মা রাখছে, অথচ আমার মা বলছে সবার কাছে বলে বেড়েছে 2,000 টাকার বাজার করছে আমার জামাই। আমার হাজব্যান্ড কিচ্ছু বলে নেই, বলছে থাক তোমার আম্মা খায়া ফেলাইছে, হজম তো করছে, কেউ দেখেনি, আল্লাহ দেখছে, থাক তুমি বাদ দাও, কিচ্ছু বললো না। তো এরপর আমি তো সহ্য করতে পারি নাই। যাই হোক 1.5 মাস পরে আম্মা বলে যে তোর হাজব্যান্ড থেকে টাকা নিবি তুই। হাজব্যান্ড থেকে টাকা নিবি কেন, আমি তো এখন ওর বাসায় যাই নাই, আর আমি টিউশনি করতেছি, স্কুলে চাকরি করতেছি, তো আমি কেন ওর থেকে টাকা নিয়ে চলবো, আমি তো আমার টাকা দিয়ে চলবো, তাই না? হ্যাঁ যদি আমার কিছু লাগে তোমাদেরকে তো আমি সবই দিচ্ছি, দেওয়ার পরে যে টাকাটা আছে ওটা তো আমি নিব। বলে না, তখন আমি ক্লাস 10 এর স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সায়েন্স স্টুডেন্ট পড়ে, তো এক একটা স্টুডেন্ট পড়ালে তো 1,500-2,000 টাকা নিচে কম দেন এক একটা পার সাবজেক্টে, আর আমি হায়ার ম্যাথের টিচার, তো এই কারণে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসতো টাকা। তো আম্মা এভাবে বললো যে যদি এই বাসায় থাকতে হয় যেভাবে বলবো সেভাবে থাকতে হবে, তা না হলে বিয়া বস্ত্র যার কাছে ওরকম নিয়ে যাইতে। আপনাকে উঠায় নেয় কবে? আমাকে ওই দিনই, ওই মানে 1.5 মাস মাথায়, এটা আমার মনে আছে মে মাসের 10 তারিখে, তখন 16 রোজা চলতেছে ওই দিন, রোজার মধ্যে এর মধ্যে প্রথম রোজার দিন সে আমাকে অনেক মারছে, মাইরা মুইরা আমার অবস্থা খারাপ করে ফেলছে। হ্যাঁ আমার মা আমাকে অনেক মারছে, মানে এত বেশি মারছে, আমি রোজা অবস্থায় মাত্র জোহরে নামাজ পড়ে উঠা শুইছি খালি, আমার মা আমাকে অনেক মারছে। তার সাথে আমার তর্ক লাগছে, আমার ফোন কেন আমার ভাইকে দেই না, আমার বিয়ে হয়েছে, আমি একটা অ্যাডাল্ট মেয়ে, অবভিয়াসলি আমার হাজব্যান্ডের সাথে আমার ওরকম কথাবার্তা হইতেই পারে, নতুন বিয়ে হয়েছে যেহেতু, আমার ভাইকে তো আমি অবশ্যই আমার ফোনটা দিব না, ছোট ভাইকে, ও বাচ্চা মানুষ বুঝে না, কোনো একটা উল্টাপাল্টা সাইডে ঢুকে যাবে, তখন সে বলবে তুই আমার ছেলেকে খারাপ করছিস। আমি এই কারণে দিইনি, কেন দেই নাই কেন, তখন আমার বলে তুই তার জামার সাথে উল্টাপাল্টা কথা বলবি কেন, আমার হাজব্যান্ড সে, আমার রাইটস আছে তার সাথে কথা বলার, যা ইচ্ছা তার সাথে আমি বলতে পারি। যাই হোক সেই কথাগুলো নিয়ে আমাকে অনেক মারছে রোজা অবস্থাতে, আমার মনে আছে সে অজু করে এসে আমাকে মারছে, পবিত্র, হ্যাঁ মানে পবিত্র অবস্থায় মারে, বলে না যে পবিত্র হ্যাঁ হালাল ভাবে দিও, হালাল ভাবে মারছে সে আমাকে। তো যাই হোক সেদিন আমি মাইটের খাই, আমার হাজব্যান্ডকে আবার সে বিচার দিছে তোমার বউ এটা করছে, আমার হাজব্যান্ড আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিচ্ছে নরিন তুমি কি করছো, আমি বলছি দেখো এই যেটা হয়েছে বাদ দাও এটা তুমি। এদিকে আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, ওই দিনে উনি রোজা রাখতে পারতেন না, তো রোজা রাখছে খুশি চোটে রাইখা আর কি উনি অসুস্থ হয়ে গেছেন। আমি বলছি তুমি মামনিকে দেখো, আমার বিষয়টা তোমার এতটা দেখতে হবে না, বাদ দাও তুমি। তো 16 রোজার দিন আমি আর সহ্য করতে পারলাম না আমার মার এই কথাগুলো, যে বিয়ে করছে উঠায় নেয় না কেন, এই ঘরে এখানে রাখছেন, অথচ আমি আমার নিজের টাকা দিয়ে খাচ্ছি, আমার হাজব্যান্ড ইফতারের টাকা দেয় না কেন, দই কিনা দেয় না কেন, তরমুজ কিনা দেয় না কেন, মানে মৌসুমি ফল দেয় না কেন, প্রত্যেকটা বিষয়ে তার প্রত্যেকটা দিন ঝগড়া। এখন আমি নতুন জামাইকে কি বলতে পারি এই জিনিসটা, যে তুমি এটা কিনা দিয়ে দাও ওটা কিনা দাও, আমার একটা লজ্জা আছে না এই জিনিসটা। ওর মন মতন ও ঠিক আছে, এখন কিছু মানুষ থাকে বুঝে, কিছু মানুষ বুঝে না, সবার হাত কিন্তু এক হয় না বা সবার আত্মা এক হয় না। এখন ও নতুন চাকরি পেয়েছে আমি তো এটা বুঝতেছি, আর এখন আমার তো দরকার নেই আমি আইনে একদম পরে উঠায় নিচ্ছে আমাকে 1.5 মাস পরে ওই দিনই রাগারাগি করে আমি ওদের বাসায় চলে যাই। তো আমি যে 6টা ড্রেস বিছানার উপর রেখে গেছি গোসল করতে, আমার মা প্রত্যেকটা ড্রেস, আমি তো প্রত্যেকটা ড্রেস আয়রন করা ছিল, খুইলা দেখছে যে ড্রেসের ভিতরে কোনো টাকা পয়সা কিছু নিছি কিনা,
আমি এসে প্রত্যেকটা ড্রেস ভাঁজ করছি, ততক্ষণ আমার হাজব্যান্ড যায় লাগেজ কিনে না, তো কাপড় চোপড় গুছায় আমি চলে গেছি। আমাকে সে গেটের থেকে বলছে, এই বাড়ি থেকে বের হয়েছিস, কোনো দিন আর ঢুকবি না। আমিও বলে আসছি, আম্মা আল্লাহ কইরা যেন কোনো দিন এ বাড়িতে আল্লাহ আমাকে না আনে, আমি চিরতরে এই বাড়ি থেকে বের হইলাম। যাই হোক, আমার হাজব্যান্ডের বাসায় গেলাম, আমার শ্বশুর বাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ এখন বলবো আমার শ্বশুর বাড়ির মানুষজনগুলো অসম্ভব ভালো পড়ছে। ভাগ্যের জোরে এটা পাইছি আমি, যে অনেক সাপোর্ট করে আমাকে। আপনার শাশুড়ি? আমার শাশুড়ি দুনিয়াতে নাই, উনি আমার শাশুড়ি মারা গেছেন 2023 সালের অক্টোবরের 13 তারিখে, এবং ঠিক 6 মাস 12 দিন পর আমার হাজব্যান্ড মারা গেছে 2024 সালের 25শে মার্চ, সরি 25শে এপ্রিল। তখন বেবি? আমার বেবি হয়েছে, আমার বিয়ের 1.5 মাস পরে আমি কনসেপ্ট করছি। আমার বাচ্চা হয়েছে 7 মাসে, আমার পিটার্ন বেবি হয়েছে। আমার বাচ্চা দুটো হার্ট ফুটা নিয়ে জন্ম নিছে। এনআইসিউতে ছিল সে, 3-4 দিনের মতো ছিলাম, কিন্তু এরপর দেখি আর অ্যাবিলিটিতে কুলাচ্ছে না এত টাকা, কারণ বনশ্রী ইউনিটেড হসপিটালের মধ্যে অনেক টাকা, তো এত কস্টিং কুলাইতে না পারে আমরা নিয়ে আসি ওকে। তো তারপরে ওকে প্রতিদিন যায় এনআইসিউর ভিতরে ওকে আধা ঘন্টা 1 ঘন্টা করে রাখা লাগতো, না হলে শ্বাস নিতে পারতো না, কষ্ট হতো। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে জন্মগত শ্বাসকষ্টের রুগী, মানে সে যদি একটা নিঃশ্বাস নিত শীতকালে, দ্বিতীয়টা ফেলতে তার কম করে 30 থেকে 40 সেকেন্ড সময় নিতে হইতো, ফেলতে পারতো না সে নিঃশ্বাস। এই মানুষটার সাথে আমার সংসার করছি আমি, জাস্ট একটা দিক তাকায়, কারণ মানুষটা আমাকে চাইছে শুধু দুনিয়াতে, অন্য কিচ্ছু চায়নি। সবসময় বলতো তুমি আমার লাইফে একটা নিয়ামত হয়ে আসছো। এই মানুষটার সাথে যেন মুখটা বন্ধ করে সব সংসার করছি। চলে গেলেন কেমনে, কি হয়েছে? ওনার এই শ্বাসকষ্টটাই ওনাকে খেয়ে ফেলছে, এই শ্বাসকষ্টটাই ওকে খেয়ে ফেলছে। এটা বলে আমার স্টোরি শেষ হয়ে যাবে। আমার এরপর বহুত কষ্ট হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের চাকরিটা এরপর চলে যায়। আমার বাচ্চার বয়স যখন 6 মাস, হট করে চাকরিটা চলে যায়। ও মেটাল প্লাসে জব করতো, সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ছিল। হঠাৎ করে জবটা চলে যাওয়াতে, মানে করোনার ছাঁটাইকালীন চলে না, তখন কি করব, খাবার মানে এমন একটা অবস্থা হয়েছে, দেনা হয়ে গেছে আমাদের। ব্যাংকের যাটা ছিল সবই তো আমার মেয়ের পিছনে খরচ করতেছি। ডাক্তার বলছে 2টা ফুটা, একসঙ্গে 2টা ফুটা ভালো হওয়াটা টাফ, হয় একটা ভালো হবে একটা থেকে যাবে। তো একটা আমরা দৌড়াদৌড়ি করছি যে ওষুধের মাধ্যমে যাতে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমার মেয়েটা তখন সুস্থ হয়েছে, মেয়ের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজেদের খাওয়া দাওয়া সব ভুলে গেছি। মেয়েটার বয়স যখন 1 বছর হয়েছে, তখন আমার জীবনে মনে হয় একটা ঝড় নেমে আসলো। হাজব্যান্ডের জব চলে গেল, ভাড়া জমে গেল, জিনিসপত্র বিক্রি করে ভাড়া দেওয়া শুরু করলাম। আমার হাজব্যান্ডের আমার মনে আছে আমরা টানা 5 দিন না খেয়েছিলাম। সিরিয়াসলি? আবার হাজব্যান্ডের সাথে আমি টানা 5 দিন না খেয়েছিলাম। আমার মনে আছে সে ফুড পান্ডাতে জব নিছে, এরপর যায় 5 দিন কি খাইছি, ঘরের মধ্যে আলু ছিল, আলু সিদ্ধ করে লবণ দিয়ে খাইছি, কোনো ভাত খাইনি 5 দিন, টোটালি কোনো ভাত জোটেনি আমাদের। 23 সালে? হ্যাঁ 23 সালে, এটা হচ্ছে 2022 সালের কথা বলতেছি। 22 সালেও মানুষ না খায় থাকে? তখন কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না, মানে করোনা গেছে, ও কোথাও কোনো কাজ করতে পারছে না, তার মধ্যে ওর শ্বাসকষ্ট ছিল তো অনেক বেশি, কোনো কাজ করতে পারতো না শ্বাসকষ্টের কারণে। মাই গড! আমি যে কারো কাছে যা বলবো, আমার মার কাছে আমি তখন বলছিলাম, আম্মা আমাকে 10,000 টাকা দিবা, বিনিময়ে তোমাকে আমি কিছু ইন্টারেস্ট বাবদ দিবা। আমার মা আমার ফোনে বলে, আমার কি কুত্তা কামড়াইছে, তোরে টাকা দিব আমি, তোর জামাইরে টাকা দিব, তোর জামাইরে টাকা দিই, তোর জামাই ফেরত দিতে পারবো, আর কি কামাই আছে? আপন মা? আমি আমার মার কথাটা শুনে আমার হাজব্যান্ড আমার পাশে বসা আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে যে কিচ্ছু হবে না, তুমি বাজার নিয়ে চিন্তা করো না, কালকে সকালে আমি বাজার এনে দিব। সে একটা শিক্ষিত ছেলে, বিবিএ কমপ্লিট করা, এমবিএ ফাইনাল ইয়ারে যার পরীক্ষাটা দিতে পারেনি, সে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল বাংলাদেশ ব্যাংক স্কুলের। সেই মানুষটা, আমি চিন্তা করি সেই মানুষটা ভ্যান গাড়ি চালাইছে ঘরের বাজার করার জন্য। ভ্যান গাড়িতে কিছু সবজি নিয়ে আসছে, আড়ত থেকে যে সে নিয়ে আসছে, ওখান থেকে তারপরে বাজার দিছে। আমার হাজব্যান্ড ব্যাগ ভরে বাজার এনে আমাকে ডাক দিতেছে, নরিন নরিন বাজার নিয়ে আসছি, তুমি আজকে অনেক রান্না করবা। আমিও বোকার মতন পুরুষ মানুষ কাকে বলে? আমি তার জন্য, এই মানুষটার সংসার ছাড়তে পারবেন? কোনোদিন ছাড়া যাবে? আমার মা এই মানুষটার সংসার ছাড়ার জন্য উইঠা পড়া লাগছিল যে আমার ডিভোর্স করাবে। ওরা ডিভোর্স দে, ওরা ডিভোর্স দে, ওরা ডিভোর্স দে। কেন ডিভোর্স দিব আমি ওকে? আমাকে ভালোবেসে বিয়ে করছি, কেন ডিভোর্স দিব ওকে আমি? আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে সর্বোচ্চ করছে। এত ভালো একটা মানুষ, মানুষ কিন্তু জানেন ভাতের অভাবে মানুষ মরে না, মানুষ একটা মানুষের ভালোবাসার অভাবে মরে যায়। কথা বলতে না পারলে মানুষ মারা যায়।
আমি নিজে এটার সাক্ষী। আমার মামাকে বলতো ওরে ছাইরা দে, ইভেন এইভাবে বলছে তোর বাচ্চা যদি আমার বড় ভাষণ আমার হাজব্যান্ডের খালারা তো আরও আছে, বলছে ওরা যদি কেউ তোর বেবিটা রাখতে চায় ওদের কাছে দিয়া তুই চলে আয়। আমিও জানেন না সত্যি কথা বলতে, আমার বাচ্চা যখন 3 মাসের, আমি এরকম আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, আমার হাজব্যান্ড ঝগড়া করে যে আমার শাশুড়ির কাছে গেছে, যা বলছে মা টাকা পয়সা তো, আমার শাশুড়ি অনেক কিপটা ছিল, টাকা পয়সা বের করতে চাইতো না, প্রচুর পরিমাণে কিপটামি করছে সে জীবনে, কিপটামি কইরা করে একদম ছেলেটারে আরও বেশি অসুস্থ বানায় ফেলছে। তো সে দেয় নাই, তো আমার হাজব্যান্ড রাগের চোটে বাড়ি ঘর ভাঙচুর করছে, কিছু জিনিস ভাঙচুর টাচুর করছে, যে আমি যখন এবার থাকতে পারবো না, আমার বাচ্চা থাকতে পারবো না, বউ থাকতে পারবো না, তুইও থাকতে পারবি না বাড়িতে। আমি বউ বাচ্চা নিয়ে পথে এসে পড়ছি, আমি কামাই করতে পারি না, আমার বউর মুখে খাবার তুলে দিতে পারি না। ওর মা উঠে পড়ে লাগছে আমার বউরে নিয়ে যাবো, মা তুমি কে লেগা, তারপর কাকে গেলে নিয়ে যাগা, তোর আমি আবার বিয়ে করামো। এই কথাটা শুনে রাগের চোটে আমি করছিলাম কি, আমার বাচ্চাকে আমার খালা শাশুড়ির সিঁড়ির দরজার সামনে রেখে আমার মার কথা মতন আমি চলে আসছিলাম। আমার মা জানি কি একটা জাদু জানে, আমি জানি না, মানে তার সাথে কথা বলে সে তার কথায় গলে যাবে। আমি যখন, আমার মনে আছে আমি যখন আসছি, আমার সংসারটার দিকে, আমার ঘরটার দিকে আমি বারবার ফিরে ফিরে তাকাইছি। আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসার টাইমে আমি, মানে আমাদের বাসা থেকে একটা বাজার আছে, বাজারের সামনে যেয়ে আমি রিক্সা থেকে নেমে গেছি, যাবো না তোমার সাথে। আমার বুক চিনচিন করতেছে, আমার বাচ্চা আমি রেখে আসছি, আমার স্বামীর আমি রেখে আসছি, ওই মানুষটা রেখে আসছি যে মানুষটা আমি না খাওয়ার, আমি যখন বাচ্চা পেটেছিল আমার পা টিপছে, পা মালিশ করছে, আমাদের পিরিয়ড ছিল, আমাদের মেয়েদের অনেক সাফার করতে হয়, ওই মানুষটা আমি রান্না না করলে কোনো দিন বলে নেই কেন রান্না করেনি। সে সকাল 5টা বাজে উঠে রান্না করে অফিসে গেছে, তোমার জন্য খাবার রান্না করে রেখে তুমি একটুও টেনশন করো না, তুমি খায়া নিও। তুমি সেই মানুষটা আমার ছাড়তে বলো, আমি মা তোমারে ছাইড়া দিলাম, কোনো দিন আমি স্বামী ছাড়তে পারবো না, আমি চলে আসছি। এর মাঝে আমার শাশুড়ির সাথে অনেক দিন, আমার শাশুড়ি আমাকে অনেক জ্বালাইছে, আমার মার কারণেই আমাকে সে অনেক বেশি অত্যাচার করছে। আমার বাবা মা যেহেতু ডিভোর্স হয়ে গেছে, শুটতে বসতে বাপ মা তুইলা, মানে যা মুখে আসতো তাই বলছে আমাকে। তবুও আমি আম্মার জন্য দোয়া করি, মানুষটা উনি ভালো ছিল মনের দিক থেকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমার শাশুড়ির, এরপর আমরা অনেক বেশি সাফার করছি, সাফার করতে 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 একটা সময় এমন হয়েছে আমার মার কাছে আমার হাজব্যান্ড আমাকে চিকিৎসাও করাতে পারতেছিল না, মানে আমার একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, এই প্রবলেমটা যখন আমি ওকে বলছিলাম যে আমার চিকিৎসা করো, বললাম আমার কাছে টাকা নেই, বলতে পারতেছি না টাকা নেই। আমার মেয়ের হাতের রূপার চুড়ি, রূপার নুপুর যা ছিল, আমার কানে একটা দুল ছিল, আমার ছোটো খালা শ্বশুর আমেরিকা থেকে আইনা দিছিল, আমাকে মেয়েকে গিফট করছিল, সেগুলো সব নিয়ে গিয়ে ও বিক্রি করে ফেলছে, বিক্রি করে সংসার চালাইছে। এখন দেখেও কিছুই করতে পারতেছে। তো মাঝে আমি 1 বছর আমার মার বাসার ওইখানে ভাড়া নিয়েছিলাম। সেইখানে আমার, যেহেতু আমার হাজব্যান্ড ইনকাম করতে পারে না, এটা হচ্ছে 2022 এবং 23-এর মাঝামাঝির কথা, 2টা সাল মিক্সডের কথা। তখন আমি একটা টিউশনি নিছি, ওই টিউশনির বাসায় যেমন, এটা হচ্ছে ছোট্ট একটা ইস্যু। কী ইস্যু? আমার হাজব্যান্ড বলছিল তাসবির, আমার ছোটো ভাই নাম তাসবি, ওর জন্মদিনে ওকে বসুন্ধরা সিটিতে ঘুরতে নিয়ে যাবে। তো ওর নাই ইনকাম, ও ঘরে বাজার করতে পারে না, আমার ভাইরাও কীভাবে বসুন্ধরাতে ঘুরতে নিয়ে যাবে। আমার মা তখন আইসা ও ঘুরতে নিয়ে জানি, তো আমার ব্যাগের থেকে 100 টাকা বের করে বলে তাজবির জন্মদিন, কিছু দিতে পারলাম না, ওকে দাও। আমার ভাইকে 100 টাকা দেওয়াতে আমার মা রাত্রে এসে আমার গালিগালাজ শুরু করছে, আমার ছেলেরা তোর জামাই বলছে ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যায় না দেখে ভিক্ষুকের মতন 100 টাকা কেন দিছে। আমি তাকে বুঝাইতেছি মা চুপ থাকো, ওর জামাই ঘরে বসা, ওর সামনে কেন বলতেছে, ওর তো লজ্জা লাগতেছে। আম্মা যা মুখে আসছে তাই বলছে মানুষটাকে, মানুষটা চুপ করে শুনছে। আমি তার চোখের পানি দেখছি, অসম্ভব লেভেলে সে কান্না করছে, কিচ্ছু বলে নাই। আমার মায়ের পরে দমে গেলে আমি মানতে পারতাম, সে কি করলো, তার আমি যখন বলছি তুই বাইরে ওই বাড়ির থেকে, তোর আমার চেরা দিতে ইচ্ছা করতো, তোমার মা না আসলে, তুই কারে কি বলতেছিস মা, বেরো। তো আমার মাকে আমি রাগারাগি, তুই তো আমারই করছিস, সত্যি কথা, তাকে আমি বের করেছি। সে কি করছে, ওইখান থেকে বের, আমি স্টুডেন্টের বাসায় গেছে, আমার স্টুডেন্ট আসলে দুপুরবেলা পড়তে আমার বাসাতে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে, যেহেতু মেয়ে বাচ্চা ক্লাস 9-এ পড়ে, মাঝে মাঝে ওকে নিয়ে আসতো, আবার যাওয়ার টাইমে ওকে দিয়ে আসতো বাসাতে, রাস্তাটা খালি। আমার মা যায় ওকে বলছে তুমি যে তোমার মেয়েকে ওর কাছে পড়াইতে পাঠাও, ওর জামাই যে দিয়ে আসে নিয়ে যায়, তোমার মাইয়ার সাথে উল্টাপাল্টা ওর জামাই কিছু কইরা বসলে তুমি কি করবা? নাউজুবিল্লাহ। আপনি বলেন এই কথাটা যদি কোনো মাকে বলা হয়, ওই মা কোনোদিন ওই মেয়েকে আমার কাছে পড়তে পাঠাবে? কখনো। ইনস্ট্যান্ট মহিলা আমার তাও 1 মাস পড়াইছে, আমি বলবো জিজির আম্মু অনেক ভালো যে আমার বাচ্চাটাকে তাও আরেক পড়াইছে। ওনার বড় মেয়েকে আমি পড়াইছি, ওনার বড় মেয়ে গোল্ডেন A+ পেয়েছে, বর্তমান ঢাকা মেডিকেলে চান্স পাইছে আলহামদুলিল্লাহ। ওনার ছোটো মেয়েকেও আমি পড়াইছি, ওনার ছোটো মেয়েটা ম্যাট্রিকে A+ পাইছে, মাশাআল্লাহ। সায়েন্স নিয়ে 2জন পড়াশোনা করছে। এইরকম একটা মা হইতে পারে, সে জাস্ট এইটার জন্য করছে যে আমি তাকে খরচ দিইনি,
বিয়ের পরে তাকে আমি বলছি আমার বিয়ের পর 1 টাকা তোমাকে আমি দিব না। আমার বিয়ে তুমি আমাকে কিচ্ছু দাও নি, আমার সংসার আগে, আমার স্বামী আগে। আমার একটা বাচ্চা হয়েছে, বিয়ের বর্ষে যেহেতু বেবি নিয়ে নিছি আমি, আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চা, স্বামী, সংসার সব আগে, তোমাকে আমি কেবো না। সে উঠে পড়ে লাগছে। ইভেন একটা কথা বলি, মাঝে আমার একটা ছেলের সাথে রিলেশন হয়েছিল আমার বিয়ের আগে, তো তার সাথে আমার 1.5 বছর রিলেশনের পর সে ব্রেকআপ হয়ে গেছে, এটা কলেজে পড়াটা রিলেশন। আমার মা ওই ছেলেকে ডাইকায় না বলছে, তুমি যদি নরিনকে ফিরে আনতে চাও তুমি নরিনকে ফোন দিয়ে দে, ওর হাজব্যান্ডের কাছে উল্টাপাল্টা কিছু বলো, যাতে ওই ছেলের কাছে ও সইরে আসে, ওই ছেলেকে ছেড়ে দেয়। সেটা ওই ছেলেটা করছেও। আমার হাজব্যান্ড বলছে আমার বউ এখন আমাকেই ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। জামাই চলে যাওয়ার মুহূর্তগুলো এরপরে সব বাদ দিলাম, সব ঠিক ছিল। আমার হাজব্যান্ড রোজার ঈদ গেছে, রোজাটা আমরা খুব কষ্টে কাটাইছি, কারণ আমার শাশুড়ি কিছু টাকা টুকা ছিল, আমার হাজব্যান্ডের কিছু টাকা ছিল, এগুলো সব আর কি ও ক্যাশ ট্যাশ করে আমার মার কাছে, আমার মনে হয় তারপরেও আমার মাকে জায়গা দিছে। আমার ভাইকে একটা ফোন কিনে দিছি গত বছর জানুয়ারিতে, নতুন একটা ফোন কিনে দেওয়া হয়েছে। ওর মার্কেট ঈদে মার্কেট করে দেওয়া হয়েছে, মোটামুটি প্রত্যেক বছরই টুকটাক দেওয়া হয়তো, গত বছর বেশি দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডও টুকটাক মার্কেট করছে রোজার ঈদে। ও মার্কেট করার পরে প্রত্যেকটা জিনিস দেখাইছে। আমার মা এসে দেখছে যে বাবা ভালোই তো আছে, খাইতেছে, নিতেছে, পড়তেছে। ও আমার বিয়ের কাবিনের টাকাটাই না আমার মার কাছে, যেদিন আমার বিয়ের 4 বছর হয়েছে, মার্চের 24 তারিখে না, বলে আম্মা নরিন রে বলেন ও যেন আমাকে মাফ করে দেয়। আমি তো আকাশ থেকে বলছি কি বলো তুমি এগুলা, বলো আমি কেন এটা বলতেছো কেন, বল তোমার যে কাবিনের টাকা ছিল তোমাকে আমি দিলাম, আমার সারা জীবনের যত কষ্টের সঞ্চয় ছিল তোমাকে আমি দিলাম, এটুকুই আছে, আমার কাছে কোনো সঞ্চয় নাই। আল্লাহর কাছে তোমার 2টা পায়ে ধরে বলি, কিয়ামতের দিন আমার তুমি স্বামীর সার্টিফিকেটটা দিয়ে দিও, আমারে তুমি জান্নাত যেটা আটকাও না। আমার হাজবেন্ড আমার মারকে বলে আম্মু ওরে বলেন ও যেন কোনো স্বামীর স্ত্রীর দাবি না রাখে, ওরা যেন আমাকে মাফ করে দেয়। আমি ওকে বলি তোমার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিচ্ছি, তুমি স্বামী হিসেবে বড্ড ভালো একটা মানুষ ছিলা, আমাকে তুমি কথা দিচ্ছিলে তুমি ওকে রানীর মতো রাখবা, তুমি আমাকে পুতুলের মতো করে রাখছো। এর পরের মাসেই তো রোজা গেল, ঈদ আসলো, এপ্রিলের 12 তারিখ ঈদ করলাম, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ ওর অফিস, তখনও ইউসিবি ব্যাংকে জব করে, ভেরিফিকেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। 7 মাস হয়েছে, মানে আমার শাশুড়ি মারা যাওয়ার 1 মাস আগে শুধু জবটাতে ঢুকে, আম্মা মনে হয় 14 দিন না 15 দিন ওর জবটা দেখে মারা গেছেন। আমার শাশুড়ি একই ডিজিজে মারা গেছে, ওনারও শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া ছিল, হার্ট অ্যাটাক করে, হার্ট স্ট্রোক করে ঘরেই মারা গেছেন। ঘরে পড়েছিল, আমরা পরে দেখছি, মানে উনি মারা যাওয়ার প্রায় 3-4 ঘন্টা পর আমরা আলাপ পাইছি যে আম্মা মারা গেছেন। ওনার পরের দিন উনি শুক্রবার দিন মারা গেছেন, খুব ভালো দিন পাইছেন। তো আমার হাজব্যান্ড 16 তারিখ বাসায় আসলো, আসার পরে আমি তো বলি দুপুরবেলায় চলে আসলাম, বলে কী হয়েছে তোমার, বলো আমার না খুব অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না, এই জন্য আজকে চলে আসছি। আমাকে ঠিক আছে তুমি বাসায় বসো, রান্নাবাড়া করছি, খাওয়া দাওয়া করার পরে তো দরজার সামনে একটু কানিস থাকে না, কানিসের মধ্যে আমার মিউসটা খায় পড়ে গেছে, রাগের চোটে হাত উঠটাই না পুরো কানিসটা বাইরে ভেঙে ফেলাইছে। আমাকে ভাঙলা কেন, আমার মাইয়া এটাতে পড়ে গেছে, কানিসই রাখবো না, তুমিও তুষ্টা খায়া পড়বা, তখন তোমার সার্জারি হয়েছে, তখন তোমার ছিলাই টিলে টান খাইলে তখন কি করবা, কত টেনশন। সার্জারি হয়েছে 3 বছর আগে, সে ভাইঙা নগদে সিমেন্ট বালিয়ে না ওটা প্লাস্টার করলো। পরে আমাকে বলতেছে যে আমার না চিংড়ি মাছ দিয়ে শশা খাইতে মন চাইতেছে, কি যাও বাজার করে নিয়ে এসো, ঘরে কোনো বাজার নেই ঘরটায়। তারপর সে বের হয়ে যায়, চিংড়ি মাছ, শশা আরও হাবি চিবি দুনিয়ার বাজার আনছে, মানে আমার ডিপ ফ্রিজটা ভরে ফেলছে সে বাজার দিয়ে, মাছ মাংস যা যা ছিল, 50 কেজি চালের বস্তা আনছে। আমি বলি তুমি এত টাকার বাজার করছো কেন, কি আমাদের খাওয়াবা আমাকে তুমি, বলে তোমার জন্য কইরা রেখে যেতেছি, তুমি খাইবার বাবু খাইবা, তুমি কই যাবা। এটা হচ্ছে সে যে পরের দিনই সে স্ট্রোক করবে এবং সে হসপিটালে ঢুকবে, সে আর খাবে না আমার ঘরে, তার খাওয়া শেষ এই জায়গাতেই। ও টের পাইলো কেমনে? আল্লাহর হুকুমে হয়তো টের পাইছে কোনোভাবে, আল্লাহ আমি জানি না, আমাকে কিছু বলতো না কোনোদিন, আমি বারবার জিজ্ঞেস করতাম, আমি অনেক বেশি মানে ওকে নিয়ে খুব টেনশন করতাম, তো কন্টিনিউ আমার বলতো তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন। আমি তো ভয় পাইতাম, কারণ ও কিছু না কিছু করলে যদি অসুস্থ হয়ে যায়, এটা করলে অসুস্থ, ওটা করলে অসুস্থ হয়, ঠান্ডা পানি খাওয়া যেত না, শীতকাল আসলে তো মনে হয় ওর চোখ 2টা ছাড়া আর কিছু দেখা যেত না, এত শ্বাসকষ্টের মানুষ ছিল। 16 তারিখ রাতের 1টা পর্যন্ত মেয়েটাকে নিয়ে এসে খেলছে আমাদের সাথে, 2 কেজি শশা রান্না করছি, 2 পর চালের ভাত রান্না করছি, 2 কেজি শশার তরকারি সে খেয়ে ফেলছে। জানেন আমি একা কতটুকু খাবো, অল্প একটু খাইছি, পুরোটাই সে খাইছে। আমি বল পরে আমাকে ভাতের প্লেটে খাওয়াচ্ছে, বলে কি কড়াইতে বসছে, আমি কি কড়াইতে খাইতে বসতেছো কেন, বলে কি তরকারিটা অনেক মজা হয়েছে, আমি কিন্তু কড়াইতে খাবা, প্লেটে ঢাইলা খাওয়া, বলে না আমি কড়াইতে খাবো। পুরা ভাতের পাতিল কাঁচায়া যতগুলা ভাত ছিল কড়াইতে নিয়ে
মানে বলে না আখেরি খানা খায় মানুষ, ও আখেরি খানা খাইছে। আমি মানুষটা এত খারাপের খারাপ, আমি ওরা বলি তুমি কি আখেরি খানা খাইতেছো, যেভাবে খাইতেছো বলে চুপ থাকো না, খাইতে দাও না আমারে। খাইছে, খাওয়ার পরে গান ছেড়ে টিভিতে গান দেখছে, মেয়েটাকে নিয়ে অনেক নাচানাচি করছে, আমার ফোনে ভিডিও করে রাখছে। আমি বাবাকে নিয়ে একটা গান ছিল তু মেরা দিল তু মেরি জান, এই গানটার মধ্যে মেয়েটাকে নিয়ে অনেক নাচছে, আমার মেয়ে কি হি 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 করতেছে। 1টা বাজে মেয়েটাকে নিয়ে শুইছে, 1টা পর্যন্ত মেয়েটা বুকে ছিল, বুকটার থেকে মেয়েটাকে নামাইছে। আমি পাশে শুয়ে আমি বলতেছি তুমি ওকে রাখো ঘুমাও, এভাবে চাপ দিয়ে ধরে বললেন হরিণ আমার না বুকটা ব্যথা করতেছে। এর মাঝে আমার শাশুড়ি থাকতো, ওর একবার হসপিটালে নেওয়া লাগছিল, গলা দিয়ে রক্ত পড়তো কাশের সাথে। আমার শাশুড়ি সেই সময় অনেক সাফার করছে ওকে নিয়ে, হসপিটালে ভর্তি ছিল 3-4 দিনের মতন। তখন ডাক্তার বলছিল যে আলসার হয়েছে, কিন্তু পরে আমরা যখন এর পরের দিন, ওই দিন রাত্রে তার বুক ব্যথা, ইনহেলার নিচ্ছে, ইনহেলার কন্টিনিউ নিত ছোটো থেকে, ইনহেলার নিচ্ছে। এরপরে সে নেবুলাইজড করতেছি, 2টা উইন্ডেল প্লাস গ্যাস নেওয়া শেষ, ও শ্বাস কমতেছে না, 4টা পর্যন্ত নিয়ে বসে রয়েছি। আমার তো খারাপ লাগে, বলতেছি তোমার খালাদেরকে ডাকি, বলে না কারো ডাকতে হবে না। পরে 4টা পর্যন্ত নেবুলাইজ করার পর মানে একটু ভালো লাগছে। আমার সাথে এসে মানুষটা শুইলো, আমি শুয়াইলাম, বুকটার মধ্যে কর্পূরের তেল মাইখা দিছি, কালিজিরার তেল মাইখা আমি বসে বসে দোয়াই পড়তেছি ওর সাথে যে আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আমি তো জানি 3.5 দিনের আগে ওর শ্বাস নামবে না। তো আমার বলতেছে জান তুমি ঘুমাও একটু, 4টা পর্যন্ত বৈশা রইলা, এখন একটু ঘুমাও। তো প্রতিদিন জানি 6টা বাজে, যেহেতু ওর অফিস 9টা বাজে, তো 7টার মধ্যে অফিস থেকে বাসা থেকে বের হতো, 6টা বাজে ওটা বাথরুমে যায়। সেই দিনও 6টা বাজে সে বাথরুমে গেছে, কিন্তু মানুষটা যে আমাকে সেই দিন শেষবার আমাকে আর ডাকবে, আর কোনো দিন আমাকে ডাকবে না আমি জানতাম না। বাথরুম থেকে আমাকে চিৎকার দিয়ে ডাক দিতেছে নওরিন আয় নওরিন, অনেক জোরে জোরে আমার নাম ধরে ডাক দিছে। আমি দৌড় দিয়ে বের হয়ে দেখি বাথরুমের মধ্যে 4 হাত পা চারদিকে ছড়ায় মানুষটা পড়ে রয়েছে, ঘাইমা ভিজে গেছে। তখনও বুঝি নাই মানুষটা যে স্ট্রোক করবে, এটা স্ট্রোকের লক্ষণ, কারণ আমি তো কখনো এই রুগী দেখি নাই চোখে। তাই না হ্যাঁচড়া আমার 2 খালা শাশুড়িকে আনছে, আই না আমার মেয়ের রুমে বসাইছি, 2টা ফ্যান চলতেছে, বলে আমার গরম লাগে, আমার আরও একটা ফ্যান ছাড়ো। আমার খালা শাশুড়ির মাথায় বাতাস করতেছে, কিছু হইতেছে না। তাড়াতাড়ি করে একটা সিএনজি ভাড়া করছি, আসার পরে নিলাম একটা সামনে একটা হসপিটালে নিছি, হসপিটালের মধ্যে অক্সিজেন দেওয়ার নাকের মধ্যে, ওর অক্সিজেনের মধ্যে ওর লেভেল দেখাচ্ছে 86 অক্সিজেন লেভেল, অক্সিজেন মাস্ক পরানো, এই অবস্থায় বলতেছে 86। ওরা বলছে ওনাকে রাখা যাবে না, ওনাকে ঢাকা মেডিকেল নেন। আমি বলি ঢাকা মেডিকেল নিতে নিতে যদি কিছু হয়ে গেল তখন আমি কি করব? আমাদের বাসার কাছে, বাসাবর থেকে মুগদা কাছে, তো মুগদা মেডিকেল একটা সরকারি যে মেডিকেলটা আছে ওইটা তো ওকে নেই। আমি হসপিটাল যেতে যেতে আমার হাজব্যান্ড রিক্সার মধ্যে পারে না, রিক্সা থেকে বের হয়ে যায়, ছটপট করতেছে, একটা শব্দ করতেছে না, কোনো কথা বলে না, এরকম হাত পা ছুটতেছে। আমি তো ধৈর্যই রাখছি শক্তকে, যদি ছুইটা যায় আমার হাত থেকে। আমার মেয়েকে আমার খালা শাশুড়ির কাছে রেখে গেছি, তখনও বুঝি নাই মেয়েটার কোনো দিন বাপ বইলা ডাকতে পারবে না, আমার মেয়েটার কখনোই বাবারে ডাকতে পারবে না, বাবারে আর চোখেও দেখবে না। আমি বুঝতে পারিনি 3 বছর 3 মাসে বাচ্চা রেখে গেছি আমি আমার খালা শাশুড়িদের কাছে। যে মানুষটা আমার মার বাড়িতে কোনোদিন আমার থাকতে দিতে চাইতো না, বলতো তুমি ছাড়া আমার রাতে ঘুম আসে না, তুমি গেলে আমার নিয়ে যাও, ছাড়ার মতন আমার সাথে যাইতো, সে মানুষটারে আমি 9টা দিন আইসিইউতে ঢুকায় রাখছি, স্ট্রেচারের মধ্যে বসায় শুধু হলে ইমার্জেন্সি রুমে নিয়েছি, ডাক্তার আইসিইউ থেকে আসবে খালি, ততক্ষণে সে ঠাস করে পড়ে গেল আমার বুকের থেকে, আমি হাত থেকে পিছলে পড়ে গেছে। কি হইলো, আরও 2-3টা লোক এসে ধরছে, উঠে বসেছে, শ্বাস বন্ধ। আমার তো পায়ের থেকে মাটি সরে গেছে, শ্বাস বন্ধ মানে কি ব্যাপার। ডাক্তার সিপিপি করে ইলেকট্রিক শর্ট দিল, প্রথম শকে আসেনি, দ্বিতীয় শকে মনে হইলো 1 ফিট উপরে উঠে গেছে বেডের থেকে, লাফের চোটে একটা দম নিল, ভিতরে একটু প্রাণ পাইলাম যে আল্লাহ বাঁচায় আছে। ডাক্তার তাড়াতাড়ি করে ওকে আইসিইউতে ঢুকাইলো। আইসিইউতে ঢুকানোর পরে ডাক্তার বলতেছে আমাকে 1-1.5 ঘন্টা পর, ডাক্তার বলে ওনার ফুসফুসের অবস্থা খুব খারাপ, ফুসফুস ইনফেকশন হয়ে গেছে প্রায় 50%, এটা রিকভারি করতে পারবে কিনা বলতে পারি না, ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া লাগবে। লাইফ সাপোর্টের নাম শুনে তো আমার মাথার মধ্যে পড়লো, আল্লাহ লাইফ সাপোর্টের রোগীতে ফেরত আসে না, আমার হাজব্যান্ড কি তেলার বিনে আসবে না আমার কাছে। আমার খালা শাশুড়ির আরও আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির যারা আছেন, খালাতো ননস, খালাতো ভাসুর, সবাই গেছেন, সবাই তো যা কান্না করতেছে, ওরা সবাই একসাথে বড় হয়েছে, তো একটা ফ্যামিলি, ওরা জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই তো কাঁদতেছে, আল্লাহ এই বাড়ির সবচেয়ে আদরের ছেলে, এটার কিছু হইলে কি হবে, মা নাই বাপ নাই, এই মেয়েটার তো দেখার কেউ নেই, এই বাচ্চাটার কি হবে, সবাই খালি দোয়া করতেছে।
আমার মাকে ফোন দিছে, আমার মা যাইতে যাইতে প্রায় 1.5-2 ঘন্টা শেষ হয়ে গেছে। সে যায় পৌঁছাইছে 10:30 বাজে, না 10টা বাজে, সে 9:30 বাজে পৌঁছাইছে। তো ডাক্তার আমার বললো যে আপনি এখানে সাইন দেন, আপনার হাজব্যান্ডের লাইফ সাপোর্টে দেওয়া লাগবে, কিছু হইলে এটা দায়ভার আপনার থাকবে। নিজের স্বামীর মৃত্যুর দায়ভার নিতেছি, কত বড় কথা আমার, কি ভাগ্য আমার। ওরে লাইফ সাপোর্টে যখন ঢুকায় আমি দেখি শ্বাস নিতে পারে না, ওকে মেশিন দিয়ে হাত দিয়ে পাম্প করে করে ফুসফুসটা কাজ করেছে। লাইফ সাপোর্টের মেশিনটাতে যখন ওরা ঢুকানো হয়েছে, হায় রে আল্লাহ, মনে হয় একটা ছিলা মুরগি যেমন চামড়া ছিলা ফেলাইছে, জেতা মুরগিটার ছটপট ছটপট করতেছে, পাগলের মতো করতেছে। ডাক্তার ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় দিছে। আমি তো আইসিইউতে ঢুকে কিভাবে বুঝি না, কিছু না। বাচ্চাটারও তো আমার মার সাথে পাঠিয়ে দিছি বাসাতে। 3 দিন পর্যন্ত, যে 3 দিন পরে আমি হসপিটাল থেকে আসি, 3 দিনে আমার হাজব্যান্ডকে কীভাবে দেখাশোনা করতে হবে সেটা আমি জানি। 3 দিনের দিন রাত্রে আমার মনে আছে সারা রাত তো বসে থাকতাম, কারণ যে কোনো টাইম ওরা আইসিইউ থেকে ডাক দেয় যে ICU 7 আসেন। আমার ICU 6 ছিল, ICU 6 আসেন, আপনার হাজব্যান্ডের ব্লাড টেস্ট করতে হবে। সরকারি হসপিটাল তো দেখা যেত বারবার ব্লাড দিত নিয়ে নিয়ে এই ল্যাবে ওই ল্যাবে আমাকে যাইতে হইতো। ওরা কোনো দিন নিজের ইচ্ছায় করতো না। আর আমার এরকম অ্যাবিলিটিও ছিল না আমার হাজব্যান্ডকে কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে ভর্তি করবো ওকে। আর লাইফ সাপোর্টার কিন্তু বের করলে মারা যাবে, এটা তো জানা কথা। 3 দিনের দিন ডাক্তার রাতের 2:30 বাজে আমাকে ডাক দিল, তানবীরের ওয়াইফকে। আমি বলছিলাম, আমি বলে আপনি তাড়াতাড়ি আসেন। গেছি, যাওয়ার পরে তখন দেখলাম আমার হাজব্যান্ড পাগলামি করতেছে। সে মনে হয় মানে পায়ের মধ্যে পা চারি দিয়ে, অনেক বাচ্চারা পিছন দিকে উঠে বসে না, সে ওভাবে বসছে। তারা কিন্তু 2 হাত পা সব বাঁধা। তারপরেও আমার গলাটা শুধু সে শুনতে পাইছেন, যে যদি বলছি তুমি এরকম করতেছে কেন, মনে হলে সে আমাকে মানে মুখে তো মেশিন ঢুকানো, সে আমার বলতেছে আমার এটা থেকে বের কর, ঢুকাইছস কেন এটা আমার। যে মানুষটা হাসে কথা বলে সে মানুষটা কথা বন্ধ হয়ে গেছে, হাসে না, কথা বলে না, পাগলামের মতো করতেছে। একটা টান দিল, তার হাতের যে ক্যানোলা লাইনগুলো ছিল চামড়া সহকারে ছিলা নিয়ে গেছে গা। এক টানের চোটে এগুলো সব, এতখানি চামড়া ছিল না, চামড়া উঠায় নিয়ে গেছে হাত থেকে। আরেকটা টান দিল, এই হাতের থেকে ক্যানোলা ছিঁড়ে বের হয়ে গেছে, রক্ত দিয়ে কি অবস্থা। ডাক্তার আমার বলে বেরোন আপনি, আপনার হাজব্যান্ড আপনার গলার আওয়াজ শুনে পাগলামি শুরু করে দিয়েছে। ইনস্ট্যান্ট দেখলাম আমার একটা ইঞ্জেকশন পুশ করলো, সেকেন্ডের মধ্যে আমার হাজব্যান্ড আমার হাতে, ওটা আরেকটা হার্ট অ্যাটাক করে আমার হাতেই করছে ওটা। মেশিনের ইগুলো দেখে ভয় পেয়েছে, ওই অ্যাটাকে আমার হাজব্যান্ড কোমায় চলে যায়, কোমায় চলে গেল মানুষটা। প্রতিদিন সকালে ডাক্তার শিখিয়ে দিছে আয়শা, ওনার চোখের মধ্যে আমি একমাত্র ফোন নিয়ে ঢুকতে পারতাম, যে তোর বাবা নাই, মা নাই, ভাই নেই, বোন নাই। আমার মাও তো বাচ্চার কাছে, বাচ্চারে দিয়ে রাখছি। 3 দিনের দিন মানে গেলাম বাসায়, যাই দেখি 3 দিন আগে যে বাসি বিছানা রাইখা গেছিলাম, ওই বাসি বিছানায় পড়ে রইছে। 3.5 দিন মানে বলা যায় আর কি। আইসা আমার মা বলতেছে তোর জামাই কবে না কবে ভালো হয়, তার কোনো ঠিক আছে? আমার পোলা এখানে রয়ে গেছে, মানে আমার ভাই আমার সাথে থাকতো হসপিটালের মধ্যে, একা কীভাবে থাকে একটা মেয়ে মানুষ, নিজের কাছে তো ভয় লাগে। তোর ভাইটা আমার কাছে দিয়ে দে, আমি নিয়ে যাবো রে। আমি তারা বুঝাইতেছি মা তুমি ওরে নিও না, আমি একা একা হসপিটালে কেমনে যাবো, আমার বাচ্চা কই থাকবো। তোর বাচ্চারে তোর শাশুড়ি করে রাখতে, আমি আমার শাশুড়ি রাখতে পারবো? তারা নিজেরাই তো সব ভাইগা গেছে, ভাইগনাটা হসপিটালে। মা তুমি কি শুরু করছো? আমার হাজব্যান্ডের চোখে দেখি না আইসিউতে পড়ে রয়েছে, বাচ্চা চোখে দেখি না বাচ্চা বাসায় পড়েছে, কি খায় না খায় বলতে পারি না, আমি পাগলের মতন হয়ে রয়েছি, তুমি কি চোখে দেখো না আমারে? হ্যাঁ, যদি আজকে কিছু হয়ে যায় মা আমার পায়ের থেকে মাটি সরে যাইব, তুমি বুঝো? আমার খালাতো ননাসের সাথে টেনে তার ঝগড়া লেগে যায় হসপিটালের মধ্যে। ওনার খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, কেউ মানে বাজেভাবে বিহেভ করে না। সে আপু শুধু ঠান্ডা মাথায় এটুকু বলছেন, আন্টি আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি করতেছেন? নরিন এখানে বাচ্চাটাকে নিয়ে কিভাবে থাকবে? আমি তাকে রাগের সাথে বলছি ঠিক আছে তুমি আমার বাচ্চা আমার হসপিটাল দিয়েছে। কয়দিন ছিল আপনার হাজবেন্ড? 9 দিন হসপিটালে ছিল। 9 দিনের দিন রাত্রে আমাকে রেখে চলে গেছে, একবার আল্লাহর কাছে চলে গেছে, আর আসেনি। ভালো হয়েছে চলে গেছে, আমি মনে করি। যে পরিমাণ কষ্ট অপমান নিয়ে গেছে, এই কষ্ট অপমান সহ্য করাচ্ছে তা আল্লাহ নিয়ে গেছে, অনেক ভালো করছে ওরে। এত অপমান কষ্ট কোনোদিন কোনো ছেলে সহ্য করে নাই, আমার জন্যই মানুষটা সহ্য করছে শুধু, যাতে তাও আমি ভালো থাকি। কিন্তু আমি কন্টিনিউ, আমার মার একটাই ছিল যে আমার সংসার তার আমি ঢুকতে দিই নাই কোনোদিন। কেন তুমি ঢুকবা? আমার স্বামীর সংসার, আমার সংসার, আমি কোনোদিন তোমাকে ঢুকতে দিব না আমার হাজব্যান্ডের সংসারে। এসবের জন্য সে অনেক কিছু করছে। আজকে বা তুমি যেগুলো করছো, এত কিছু করছো, এই যে তুমি আমার বাচ্চাটা হসপিটালে ছিল, আমার বাচ্চাটা তুমি ধমক দিছো, এটা করছো ওইটা করছো, ক্ষতি কার হয়েছে? ক্ষতি তো আমার হয়েছে দিন শেষে। তাই তো হয়। জামাই চলে যাওয়ার পরে লাইফটা কেমন? ও মারা গেছে, আমাকে যেদিন মারা গেছে সেদিন আগের দিন রাত্র ব্রেইন স্ট্রোক মানে ব্রেইন ডেথ হয়ে গেছে।
24শে এপ্রিল মনে আছে। আমি আগের দিন রাত্রেও দেখে আসছি মানুষটার সাথে আমি কথা বলছি, আমি ওর কানের কাছে যে সূরা পড়তাম আর বলতাম সারাদিন কী কী করছি বলতাম। তো আমি বসে বসে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ লিখতাম ওর নাম্বারে, যে ও যেদিন সুস্থ হয়ে বাসায় যাবে আমি বলতাম তো আজকে তোমার সাথে এটা হয়েছে, তুমি বাসায় গেলে তুমি এটা দেখবা, আমি তোমাকে মিস করি, তোমার সাথে কথা বলি না আজকে 4 দিন 5 দিন, এগুলো মেসেজ লিখে ওর নাম্বার আমি পাঠিয়ে রাখতাম যে আশা ছিল সুস্থ হয়ে যায়, মেসেজগুলো পড়বে আর বুঝবে যে আমার ওয়াইফ আমার জন্য অনেক কষ্ট পাইছে, আমার অনেক মিস করছে, মানুষটাকে আমি মেনে আনতে পারি নাই। ব্রেন ডেথ হয়েছে। ডাক্তারের কাছে আমি সকালবেলা যাই বলি যে স্যার আমার হাজব্যান্ডের চোখের মনিটা তো লাইট দিলে, ফোন দিয়ে লাইট দিলে চোখের মনিটা একটু লড়তো, যারা কমাতে থাকে, আজকে ওর চোখের মনিটা নড়ে না কেন? ডাক্তার মানে যে স্যুপটা ওকে খাওয়ানো হয়েছে, নাক দিয়ে নল করা হয়েছে 23 তারিখে, 25 তারিখে সে মারা গেছে। নাক দিয়ে স্যুপটা দেখলাম পুরো 1 বাটি স্যুপ ব্যাক করছে, মানে তার রিজিক শেষ। পুরো 1 বাটি স্যুপ ব্যাক করছে, দেখি পুরো বিছানাপাটি পিট সব মাইখা গেছে। তাড়াতাড়ি করে আয়না পরিষ্কার টরিষ্কার করলাম। ডাক্তার বললো, আমাকে ডাক্তার সেদিন বলে সকাল 11টা বাজে, নরিন আপু একটা কথা বলি, আমাকে বসাইছে তার চেম্বারে, তার রুমে নিয়ে বসানোর পর বলে একটু পানি দিছে, বলে পানি খান। নরিন আপু, আপনার হাজব্যান্ডকে তো এতদিন আল্লাহর কাছে চিৎকার দিয়ে কান্নাকাটি করে চাইছেন, এবং আপনি যেভাবে আপনার হাজব্যান্ডকে চাইছেন পুরো হসপিটাল সাক্ষী আছে, আপনি যেভাবে আপনার মানে তাহাজুদ পড়তাম আমি ময়লা জায়গাতে বসেই, ঘুমাইনি সারা রাত। আজকে বলে আপনার হাজব্যান্ডকে আল্লাহর কাছে চায়েন না, সে আল্লাহর বান্দা, তারে আল্লাহ নিয়ে যাবে, সে আজকে রাত্রে নাগাদ চলে যাবে। বুঝেন, আমার মতন একটা মানুষ যখন জানতে পারে যে আমার হাজব্যান্ড সকালে খবর পাইছি রাত্রে চলে যাবে, আমার জীবনটা কীরকম হইতে পারে যে আমি কল্পনা করতেছি। আর কয়েক ঘন্টা পরে আমি বিধবার খাতায় নাম লিখবো, আমার জীবনটা বিধবা করে দিবা আল্লাহ তুমি। 25 তারিখ রাত্রে সবাই গেছে, সবার মন আগাম দিয়ে দিছে অলরেডি, কারণ আমার মানুষকে যাওয়ার পর হসপিটালে বলে দিছে উনি আজকে রাত্রের পর আর থাকবেন, আপনারা সবাই রেডি হন। বাসার সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার খালা শাশুড়িদের বলা হয়নি, কিন্তু তারা মনে মনে প্রিপেয়ার্ড ছিল যে হয়তো তানভীর আর থাকবে না, কারণ ব্রেইন ডেথ শুনে ফেলছে তারা। আমার মাকে আমি জানাইতে না করছি, তো আমার মাকে কেউ কিছু বলবেন না, আমার শাশুড়িরা বা আমার আত্মীয় স্বজনরা কেউ আমাকে জানায় না, মনে করছে আমি কিছু জানি না, অথচ আমি নরিন সবার আগে জানছি আমার হাজব্যান্ড আমার কাছে আর থাকবে না। আমি চুপ করেছিলাম, আমার খালা শাশুড়িতে থাকতে, মানে এটা হচ্ছে অনেকের এটা আছে, এটা আমাদের ধর্মেও আছে, কাল ঘুম দেয়, হাজব্যান্ড মারা গেলে অনেকে আল্লাহ ঘুম পাড়ায় দেয়। আল্লাহ আমার ঘুম পাড়ায় দিছে, যে মানুষ 9 দিন ঘুমায় নেই, 9 রাত ঘুমায় নেই হাজব্যান্ডের জন্য, সেই মানুষ হাজব্যান্ড মারা যায় আমি দিকে ঘুমায় গেছি। আমার মনে আছে রাতে 10টার পরে, হ্যাঁ প্রায় 11:15টার দিকে আমার চোখের সামনে আমার মনে হলো আমি শুয়ে রয়েছি, আমার পিছন দিয়ে আমার হাজব্যান্ড উপর দিয়ে আসছে, যেমন আমার কপালে একটা চুমা দিল, দিয়ে আমাকে বলতেছে জান আমি চলে যাচ্ছি, তুমি ভালো থাকো। আমি স্বপ্নে দেখতেছি আমার হাজব্যান্ড আমার বলতেছে জান আমি চলে যাচ্ছি, তুমি ভালো থাকো, নমিরে দেখা রাখো। আমি এই কথাটা বলার পর আমি চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছি, তুমি কই যাও? আমি দেখি আমার পাশে দুনিয়ার মানুষ আমার জাবড়ায় ধরে বসে আছে, কিন্তু কেউ কাঁদে না, কারো চোখে পানি নাই। আমার ননাসে আমি ডাক দিছি, মনে আপু কি হয়েছে? আপু আসে নাই আমার কাছে, আপু দূরে দূরে হাঁটে। আমি বুঝতে পারছি কিছু একটা হয়ে গেছে অলরেডি, আমি তো জানি। আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখি আমার ভাইয়ের চোখ দুইটা লাল হয়ে গেছে, কান্না করতে। তো আমি তখন ফট করে সবাই বলে দিছি চলে গেছে না, আমার রেখে চলে গেছে। তো আমি জানি আমাকে যাওয়ার আগে পয়লা গেছে, আর আমি তো সকালেই খবর পাইছি ও থাকবো না। সবাই আকাশ থেকে পড়ছে কি বলে আমি বলি হ্যাঁ আমি সকালেই জানছি যে ও থাকবে না, আমি কাউরে বলি নাই তোমাদেরকে। তখন পর্যন্ত আমি কাঁদি নাই, চুপচাপ বসেছিলাম, খালি আল্লাহ আল্লাহ করছি। যখন ওর বডিটা আইসিইউ থেকে রাতের 12:30 বাজে বের করছে, আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য। যদি একটা বার তোমার আমি একটু জড়ায় ধরতে পারতাম, তোমার আমি জড়ায় ধরি নেই। আমার খুব ইচ্ছা ছিল শেষবার তোমার আমি জড়ায় ধরি, আমি তো আমি তোমার জড়ায় ধরতে পারি না। আমি অনেক কিছু বলতে চাইছি, তোমারে বলতে পারিনি। ইভেন তুমি নিজেও চাইছো অনেক কিছু বলার জন্য, আমাকে ভুলে যেতে পারো নাই। 30 বছর বয়সে সে মারা গেছে।
তার 30তম জন্মদিনে আমি তার মৃত্যুর 3 মাস পর পালন করছি। আপনি কয় বছর বয়সে বিধবা হইলেন? 26 বছর বয়সে। আমার এখনো 27 হয়নি, 26 বছর 6 মাস চলে আমার বয়স। ও চলে যাওয়ার পরে দুনিয়াটা কেমন ছিল আপনার? দোজক হয়ে গেছে আমার দুনিয়াটা। যেদিন সে মারা গেছে সেই দিন দেখছি মানুষের বিয়ে, আল্লাহরে। শাওয়াল মাস আসে ঈদ নিয়ে, ঈদ মানুষের জীবন আনন্দ আসে। শাওয়াল মাসের 15 তারিখ আমার হাজবেন্ড মারা গেছে, ঈদের 15 দিনের দিন। আপনি জানেন আমি যখন গেছি আমার 2 হাত লাল টুকটুকা ছিল মেহেদি দেওয়া। যেই দিন আমি বের হয়েছি বিধবার হওয়ার মতন আল্লাহ পাক হাতের থেকে সব মেহেদির রং উঠায় নিয়ে গেছে। 2টা সাদা সাদা হাত 2টা বাসায় নিয়ে এসেছি। নিজের হাতে হাজবেন্ডকে হসপিটাল নিয়ে গেছি, অথচ আমি বাসায় আসছি একা। আমার হাজবেন্ড আমি বাসায় ঢুকাইতে পারি নাই। যে মানুষটা ঠান্ডা দেখলে ভয় পাইতো সে মানুষটা ফ্রিজিং করে সারাটা রাত রাস্তায় ছিল, আমি তার বাড়িতে ছিলাম। ওর লাশটা যখন বের করছে আমি শুধু অনেক গাড়ি থেকে দেখছি আর চেহারাটা মনে করছি আমি তোমাকে আর কোনোদিন দেখবো না। আমার মা তখনই বলে আমারে যে, মায়ের গল্প বলেনি না আর? তখন সে আমারে বলে লাস্ট কিছু কথা তার আছে আমার, যে কারণে তাকে আমি এত ঘৃণা করি। তা সে মারা যাওয়ার পরে আমি আশা করি না আমার মা এই কথাগুলো আমাকে বলবে। আগেই না কসলাম এটার বিয়ে করতে, দেখতো আজকে মরে গেছে। ও মাই গড, তখনও লাশ? তখন আমার হাজবেন্ডের লাশ বাইরে, কবরও হয়নি তখন? জানাজাই পড়ানো হয় নাই। আমার মার হাতে, আমার জানেন আমার বিধবার গোসল আমার মার হাতে হয়েছে। মানে মেয়েদের গায়ের থেকে যে অলংকার খুলে রঙিন কাপড় খুলে সাদা কাপড় পরানো হয় সেটা আমার মা আমাকে সেই গোসল করাইছে। কি ভাগ্য আমার, তাই না? আমি একটা এরকম তামাটে কালার একটা কাপড় পরছি, পরে আমার সবাই আসছে, সবাই শুধু আমাকে সান্ত্বনা দেয়। আমার তখনও মনে আছে আমার এক খালা, আমার সেজ খালা ফোনে ফোনে যোগাযোগ করছে, যে খালাকে আমার হাজব্যান্ড আসতে বলতো, ওই তো আপনি সেই দিন আসছেন কিন্তু সেদিন আমার হাজব্যান্ড মারা গেছে। আইসা আমার জড়ায় ধরে কান্নাকাটি করছেন যে আমরা তো আসতাম আগে কিন্তু বুঝি নাই ও মারা যাবে, কেন আমি কি তোমাদেরকে বলি নাই ওর অবস্থাটা কত খারাপ, তারও তুমি কেন আসলা না? আমি কাউকে কিছু বলিনি। আমার মা আমাকে ভাত খাওয়াই দিবে একটু, আমার ভাসুর অনেকগুলো বিরিয়ানির প্যাকেট অর্ডার করে আনছে। আমার মা তার যে বড় ভাইগনার কথা বললাম না, নাইমের কথা, তাকে খাওয়ায়, তাকে 2 প্যাকেট বিরিয়ানি বাইরে দেয়, আমার ওনার বউকে দেয়, অথচ আমার বাচ্চাটাকে সে খাওয়ায় না। আমার বলে তুই তোর বাচ্চারে খাওয়া। স্বামী ছাড়া দুনিয়াটা কেমন বল? দোজক করে দিছে মানুষ আমার জীবনটা এখন। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার মা, যাই হোক, তাকে ওয়াদা করছিলাম তাকে 5,000 টাকা দিব, আমার বাচ্চাকে সে রাখছিল, 5,000 টাকা দিয়ে তাকে বিদায় করছি। ইভেন আমার হাজব্যান্ডের যত কাপড় চোপড় ছিল সব তাকে দিয়ে দিছে আমার ভাই পরার জন্য। আমি কিছুই রাখিনি, যেহেতু ঈদের মধ্যে নতুন নতুন কাপড় চোপড় কিনছি, নিজে পছন্দ করে হাজব্যান্ডকে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি গিফট করছি, সব দিয়ে দিছে আমার ভাইকে আমি। সেই ভাইটা আমার কাছে আসতো, আমার মা একদিন আলাপ পাইছে, আমার ভাই আসে অক্টোবর মাসে, সে আমাকে ফোন দিয়া বলছে তোর ভাই এখন একটু মানে একটা কাজ করে, কি কাজ জানো করে, এখন এই জন্য তুই ওর কামাই খাওয়ার জন্য ওটা ডাকোস, বড় করে দিছি নিয়ে যা ঘরে, ওর কামাই তুই খা। আমি বলি আল্লাহ যেন না করে কোনোদিন তোমার ছেলের কামাই আমার নসিবে আল্লাহ লেখে, আমার সন্তানের কোনো নসিবে লেখে। এরপর আসি পাড়া প্রতিবেশীদের কথা। বিধবা হওয়ার পরে, অল্প বয়সে বিধবা হইছ, জীবন কেমনে কাটাইবা। ইভেন মানুষ এতটা নোংরা হতে পারে, এভাবে বলে তোমার তো যৌবন বলে একটা কথা আছে, শরীরের একটা ক্ষুধা আছে না, এভাবে বলে মানুষ আমাদেরকে আইসা। সব কথা তোয়াক্কা করে 4 মাস 10 দিন তো বের হতে পারবো না, ইদ্যত পালন করছি 4 মাস 10 দিন পরে, এখন তো পেটের ভাত জোগাড় করতে হবে, এখন তারা আমাদের কেউ খাওয়াবে না। টিউশনিগুলো করলাম, পাশাপাশি আমি পার্লারের কাজ জানি, মেকআপ আর্টিস্টের কাজ জানি আমি। টুকটাক ফেসবুকে একটা পেজ খুললাম, ওইখান থেকে আস্তে আস্তে রিচ বাড়ে। এখন ওইখানে যদি নিজেকে শো না করি কিছুতে আমি প্রকাশ হইতে পারবো না, হাইট থেকে তো হবে না। এই তখন নিজে নিজে মেকআপ টেকআপ করে আস্তে আস্তে একটু প্রকাশ হয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ওইখানে আমার প্রায় 1.5K ফলোয়ার্স হয়েছে, আমার নিজের আইডি থেকে আমি পাইছি। তো মোটামুটি ভালো রেসপন্স আসতে শুরু করে। এরপরে আসছে মানুষ, আমার কয়েকটা ফ্রেন্ডরা মিলে ওরা একটা চ্যারিটি চালায়, সেখানে বিধবাদের ভাতার জন্য। আমি একটা বিধবা ভাতার জন্য গেছিলাম, তখন আওয়ামী লীগের আমল ছিল। তখন তারা আমাকে বলছে আপনার যে বয়স আপনার তার 3টা 4টা বিয়ে করতে পারবেন, বিধবা ভাতা দিয়ে কী করবেন? কথাটা শুনে অসহায়ের মতো চলে আসছি, বিধবা ভাতা দিয়ে কী করবো?
তো আমার ওই ফ্রেন্ডরা মিলে আমাকে ওরা প্রত্যেক মাসে একটা, যেহেতু আমি অসহায়ের মতন হয়ে গেছি, আমার বাচ্চার একটা খরচের ব্যাপার আছে, আমার খালা শাশুড়িরা ওর দুধ ডিম ওর খাবারের যা যা লাগে ওনারা সবই দিচ্ছে। আমারও তো একটা খরচ আছে, আবার আমি অনেক অসুস্থ হয়ে গেছি, ও চলে যাওয়াতে একা একা রয়েছি। তো এই 7 দিনের দিন আমার মা চলে গেছে, তাহলে এত বড় বাড়িটাতে আমি আমার বাচ্চা নিয়ে একা, ভয়ও লাগে, একা থাকতে কষ্টও লাগে, একাকিত্ব আমাকে ধরে বসছে। আমার বিছানাটার পাশে সেই মানুষটা নাই, আমি পাশ ফিরলে মানুষটাকে দেখি না। যার বুকে 4টা বছর ঘুমাইছি, এখন তার বুকটাই আমার আশেপাশে নাই। ওর কাপড় ধরে ধরে, ওর জামা ধরে ধরে আমি অনেক কান্না করতাম। শেষ একটা জামা ছিল অফিস থেকে আসা, ঘামে ভিজে জামাটা, সেই জামাটা অনেক ধরে জড়ায় জড়ায় কান্না করছি, কারণ ওটার মধ্যে ওর ঘ্রাণ ছিল, ওর বডির একটা সুবাস ছিল আমার কাছে। বোন, আমি জানি না কি বলবো। আমি বাবা তো, হাজব্যান্ড, একটা আমার বাচ্চাটা এতিম হয়ে গেছে। আমার মা, আমার কষ্টটা এই জায়গাটাতে লাগছে যে বাবাকে তো পাইলামই না, মা ছিল সেটা তো থাকতে পারতা, সেটাও রইল না। আমার বাচ্চাটাকে বলছি যে আমার বাসায় থাকা খাওয়ার তো কোনো কষ্ট নেই তোমার, আমার বাসায় আলহামদুলিল্লাহ 2টা বেডরুম আছে, একটা ড্রয়িং রুম আছে, ছোট্ট, মানে থাকার মতন যথেষ্ট জায়গা আছে, তুমি আমার বাচ্চাটাকে রাখো, আমি পড়াশোনা জানি, আমি বিবিএ কমপ্লিট করা, কিছু না কিছু করেই নিতে। আমি টিউশনি করে আমি জীবন পার করতে পারবো আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালো ভালো স্টুডেন্টদেরকে পড়াতে পারি। আমার মেয়ে বলে আমি কি মানুষের বাচ্চা পালবো, তো করে পাইলে বড় করছি। আমার মা বলে আমাকে, মা ওকে মানুষের বাচ্চা, ও আমার বাচ্চা, রক্ত তার একজনের। বোন, আপনার মেকআপের পেজটার নাম বলতে চান? বুঝিনি। মেকআপের পেজ যেটা, আমার মেকআপ পেজ নাম হচ্ছে নওরিনস ওয়ার্ল্ড, আমার নিজের নামই করা। বানানটা বলেন। NOWRIN S আছে, তারপর হচ্ছে WRLD, নওরিনস ওয়ার্ল্ড। আমার নিজের আইডি হচ্ছে সুরাইয়া আদনান নওরিন, দিয়ে সার্চ দিলেই চলে আসবে। অনেস্টলি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আই ওয়াজ টু মাচ কানেক্টেড উইথ ইউ। মানে ফ্যামিলি যেটা ছিল ঠিক আছে, আমার হাজবেন্ডের সময়কার যে কাহিনীটা আমাকে অনেক বেশি যন্ত্রণা দিছে। যে মানুষটা আমার জন্য, এত শিক্ষিত একটা মানুষ, আমার পেটের ভাত জোগাড় করার জন্য ভ্যান গাড়ি চালাইছে, যায় যাত্রাবাড়ি আড়তে, যে কিছু বাজার নিয়ে যাই, বাজার করে আমার ওয়াইফকে খাওয়াবো, ফুড পান্ডার ফুড ডেলিভারি দিছে। আমি আজও সেই ফুড ডেলিভারির ব্যাগটা যখন দেখি আমার চোখ দেওয়া ঝরে পানি পড়ে, যে তুমি শ্বাসকষ্টে শ্বাস নিতে পারতা না, অথচ তুমি সাইকেল চালায় ফুড ডেলিভারি করছো, অথচ তুমি মানুষটা এসির ভিতরে অফিস করছো। যাই হোক, আল্লাহ পাক তারে নিয়ে গেছে, হয়তো ভালোই করছে, থাকলে হয়তো আরও জীবন দুর্বিষহ করে ফেলতো তার। অপমান 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 ছাড়া কিচ্ছু পায়নি মানুষটা। অনেক হাসি খুশি একটা মানুষ ছিল, ভালো ছিল, সম্মান পায়নি। আমি আমার কথা এখন কিছু কথা বলি। আমাকে নিয়ে যে মানুষ বলে যে ওর হাজবেন্ড নাই, ও পার্লারের কাজ করতে এই বাড়ি ও বাড়িতে যায়, নষ্টামি করে নাকি? কি করতে যায়? খবর নেন আমার শ্বশুর বাড়ির মানুষজনকে বলে, তারপর ইভেন এভাবে বলে এই বাড়িতে পড়ে রয়েছে কেন, এটা কি ওর নিজের বাড়ি? এটা আমার হাজবেন্ডের বাড়ি, আমার তো রাইটস আছে ওখানে থাকার, অবশ্যই। আমি থাকবো কোথায় তাইলে? শতভাগ। আবার যে বলে আমাদেরকে যে অনেকে আছে, এখানে আমি আরও কিছু কথা বলি, অনেকে আছে বিয়ে করতে চায়, অনেক ছেলেরাই আছে, আমাদের যেহেতু বয়স কম আমাদেরকে অনেক ছেলেরাই বিয়ে করতে চাইতে পারে। আমাদের তো মন মানসিকতা থাকতে হবে বিয়ে করার। আর আমি যে একটা মানুষকে বিয়ে করব, ফার্স্ট অফ অল হচ্ছে যাকে যদি কাউকে ভালোবাসার হয়, আপনি দেখবেন তাকে একবার দেখলে তার মায়া জড়ানো যায়। মায়া জড়ানোর জন্য না নির্দিষ্ট কোনো মুহূর্ত লাগে না ভালোবাসার জন্য। আমার তার প্রতি কোনো ফিলিংসই আসে না, কারণ আমি তো বুঝতেছি সে আমাকে না, সে আমার বডিটাকে চাইতেছে। কিছু মানুষ আছে আমাদেরকে নোংরাভাবে দেখে, নোংরাভাবে কথা বলে, নোংরা প্রস্তাব অনেক পাইছি, প্রচুর নোংরা প্রস্তাব আমাদেরকে দেয় ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে। কেন করে আমাদের সাথে মানুষ এগুলো? আমরা কি একটু বাঁচতে পারবো না? একটা জায়গাতে জব নিতে গেছিলাম, 12 দিন জব করছি, কোম্পানিটার নাম বললাম না, প্রবলেম হবে বলে। 12 দিন পর ওইখানকার ম্যানেজারের চোখ পড়ে আমার ওপর, না পার থেকে চাকরিটা ছেড়ে চলে আসছি। বিধবা বলে? বিধবারা তো মানুষ না। বোন, আপনার পুরো লাইফ থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? যদি কারো কিছু শেখার থাকে তাহলে বলবো একা বাঁচার জন্য কারো প্রয়োজন নেই। লাইফে যদি কিছু করার থাকে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে, কারণ বোবার কোনো শত্রু নেই। চুপ থেকে
নিজের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যের দিকে টার্গেট রেখে আগায় যেতে হবে। যত কিছুই হোক, অনেক বাধা আসবে। আমার লাইফে প্রচুর বাধা আসছে। এখন হয়তো আমি কিছুটা হলো, হ্যাঁ, তবে এখানে আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার দুই খালা শাশুড়ির অনেক সাপোর্ট রয়েছে। তারা আমাকে বলতো সবসময়, যে যা বলে বলুক, তুমি যদি হালাল থাকো তুমি জীবনে আগে যেতে পারবা। আমি হালাল রয়েছি, হ্যাঁ, তবে হালাল থাকতে হবে, হারাম পথে যাওয়া যাবে না। সঠিক। যে কোনো ছেলের পাল্লায় পড়ে বা আমাদের, যেহেতু আমার বিবাহিত, আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডার একটা ব্যাপার থাকতে পারে, বা আমাদের যে কোনো কিছু হতে পারে, হরমোনিক্যাল প্রবলেম হতে পারে, এই বিষয়গুলোতে সাড়া দেওয়া যাবে না। বলতে পারেন এখন যে আপনি কীভাবে তাহলে নিজেকে কন্ট্রোল রাখছেন, আপনিও তো বিবাহিত। হ্যাঁ, আমারও প্রবলেম হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু আমি যখন ডাক্তার দেখাইছি, ডাক্তারের কাছে আমি শেয়ার করছি যে এই মুহূর্তে আমি যদি বিয়ে করি, হ্যাঁ, বিয়ে চাইলে নগদেই করা যায়, বহুত ছেলে আছে বাংলাদেশে বিয়ে করার জন্য। সেই ছেলেটা যে আমার যে বেবিটা আছে, বেবিটাকে মানবে, তার কি গ্যারান্টি? ওই ছেলেটা তো আমার বাচ্চাটাকে নিজের সন্তানের মতো মানবে না। এন্ড অফ দ্য ডে সে আমাকেই খুঁজবে, আমার বেবিটাকে সেভাবে আদর করবে না। তখন তো বড় হলে ভবিষ্যতে আমার মেয়ে আমাকে বলবে, নিজের খুশির জন্য তুমি আমাকে বাদ দিছো, তুমি তোমার খুশির জন্য বিয়ে করছো, তুমি আমার জন্য করনি। অথচ আমি কিন্তু ওর ভবিষ্যতের দিকে তাকে একটা ডিসিশন নিয়েছি। হ্যাঁ, অনেকে বলো তোমার বয়স কম, হ্যাঁ, আমিও জানি আমার বয়স কম। এই বয়সে মেয়েদের, অনেক মেয়েদের বিয়ে হয়, বা এর চেয়ে বেশি বয়সে যাও বিয়ে হয়। এখন আল্লাহ আমার ভাগ্যে লেখছি, বিধবাও আমি হয়ে গেছি, এটা তো আমার দোষ না। আমরা যেভাবে চলি, হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড মারা যাওয়ার পর আমাদেরকে বোঝানো হয় বিধবা তুমি বিধবার মতো থাকো, না, বিধবা বিধবার মতো থাকবে না। আমাদের সমাজটা খুব নোংরা একটা সমাজ। বিধবা মানুষের মতো থাকবে। একজনের মায়া যখন জড়াইছে, ওই মায়া থেকে যেহেতু সে বের হতে পারবে না, তাকে টাইনা হেঁচড়ায় বের করার দরকার নাই। সে থাকলো ওই মায়াটাকে নিয়ে। সে যদি হাসে, তার মানে বুঝতে হবে ওই মানুষটার বিনিময়ে সে হাসতেছে। তাকে জিজ্ঞেস করতে হবে না যে তুমি কেন এত হাসো, তুমি কীভাবে এত ভালো থাকো। বুঝতে হবে মানুষ তার আগের জীবনে যে মানুষটা ছিল, সে মানুষটা তাকে অনেক ভালোবাসছে বলে সে আজকে বাচ্চা নিয়ে হাসি খুশি বেঁচে থাকতে পারতেছে। বোন, আমরা শেষ করি, আর শেষে আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে পরিপূর্ণ শক্তি দান করুক, আপনার সন্তানের হেফাজত করুক, আল্লাহ ভালো রাখুক আপনাকে। আর এটুকু বলবো, যাদের ফ্যামিলি আছে, আমাদের মতো মেয়েদের ফ্যামিলি যেন অ্যাটলিস্ট আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে যেন বোঝা না মনে করে আমরা কারো বোঝা না, আমাদের সন্তানগুলো কারো বোঝা না, আমাদের হাজবেন্ডগুলোও কখনো কারো বোঝা হয় না। এই মানুষগুলো দুনিয়াতে আসে শুধু একটু সম্মান পাওয়ার জন্য। মেয়ের জামাই যেটা থাকে, মেয়ের জামাই কখনোই শ্বশুরবাড়ি থেকে শুধু খাইতে চায় না, কিছু মেয়ের জামাই থাকে শ্বশুরবাড়িকে নিজের বাবা মার মতো আগলায় রাখে। ওই মানুষগুলোকে যেন মানুষ সম্মান দেয়। এখনকার মেয়ের মাগুলো হচ্ছে জঘন্যতম হারামি। আমি বলবো সব মহিলাদেরকে, আমি দেখছি এরা মেয়ের জামাইকে মানুষই মনে করে না, মনে করে মেয়ের জামাই আসছে থালা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসবো। শালা একটা দিছে আল্লাহ, শালা খালি এটা দিব, ওইটা দিব, এইটা দিব। শালি একটা দিছে, শালি খালি দিব। কেন? ও তো বিয়ে করছে তোমার মেয়েকে, তোমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর তো বিয়ে করে নাই। তুমি দেখো না তোমার মেয়েটাকে ভালো রাখছে কিনা। মেয়েটাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে ভালো আছে, সেটা আলহামদুলিল্লাহ। এরপর তো কোনো কথা নাই। এই জিনিসটা আমি এখনকার বাবা মাদেরকে বলবো। আর যে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দেখ। ডিভোর্সি না বিধবা না বাচ্চা আছে, এটা যেন মিন না করে। কারণ মেন কথা হচ্ছে কি, একটা নিয়ম আছে লাইফে, ভার্জিনিটি যেটা বলতে বোঝায়, আমাদের দেশে ভার্জিনিটিটাকে নিয়ে অনেক কথা ওঠে। ভার্জিন বলতে দুনিয়ার রোগে কিছু নাই, এটা হচ্ছে একটা ওয়ান নাইটের জিনিস। এক নাইট পর এটা শেষ হয়ে যাবে, সেটা যে কারো মাধ্যমে শেষ হতে পারে ভার্জিনিটিটা। বাট আমার ভিতরে যে মেন্টালিটিটা থাকবে, এটা আমার মৃত্যু অবধি থাকবে আমার সাথে। তো ভার্জিন দেখে বিয়ে করানো হয়েছে যে একটা আনম্যারিড ছেলের সাথে একটা ম্যারিড মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বা একটা ম্যারিড ছেলের সাথে একটা আনম্যারিড মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এটা দেখে তো বিয়ে দিয়েছেন। মেয়ের